স্যার সিএস থেকে কি কি পড়বো এটা তো একটু বলে দিলে ভালো হতো। স্যার রিটেনের জন্য যতটুকু দিছেন এতটুকু পড়লে কি কভার হবে না আরো কিছু পড়তে হবে? ঠিক আছে স্যার। ইনশাল্লাহ স্যার। স্যার সাজেশন তো পাইনি স্যার। হ্যাঁ স্যার কি গ্রুপে দিয়েছিলেন? আচ্ছা আমি তো দেখে নিই তাহলে, আমি তো এখনো। জি স্যার শুরু করেন। স্যার সাজেশনটা তো আমিও পাইনি স্যার। স্যার ওই যে রিটেনের জন্য কিছু সাজেশন দিয়েছেন, এটা না স্যার? এটা তো পেয়েছি স্যার। স্যার এটা তো আমার লাগবে না স্যার, থ্যাংক ইউ স্যার। ওইটা ও স্যার ওইটা তো পেয়েছি স্যার স্যার। ওইটা তো পেয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো সাজেশন। ওকে এটা প্রশ্ন করতে ছিল। জি জি জি। স্যার কত শুনতে পাইনি আমি। পরীক্ষার দিন মানে সকাল 30 তারিখে। স্যার ওখানে সম্ভবত জি বলছিলাম যে 30 তারিখে সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আচ্ছা আচ্ছা। স্যার আপনাদের প্রতিষ্ঠানে কি রাত থাকা যাবে? স্যার আমি তো আসবো একটু দূরের থেকে, মানে বৃহস্পতিবার, তাহলে শুক্রবারে স্যার আশেপাশে কি থাকার কোনো ব্যবস্থা আছে স্যার ওই পাশে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এরকম কি কোনো একটা লোকেশন দেওয়া যাবে বা ঠিকানা আছে যে, মানে একটা জাস্ট দুই একটা নাম বলতে পারলেও হবে? স্যার কাউরন বাজারে স্টার প্লাস, কাউরন বাজারে স্টার প্লাস আছে স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার।
জি স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না। আমরা যে গুগল ফর্মটা তৈরি করব সেই গুগল ফর্মটা আমাদের সাজানো গোছানো থাকবে। সো সাজানো গোছানো থাকতে হলে আমাকে কি করতে হবে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের গুগল ড্রাইভে যেতে হবে আগে। আমাদের একটা গুগল ড্রাইভে যেতে হবে। সো আমরা তাহলে গুগল ড্রাইভে আমরা তো সরাসরি যদি জিমেলে চলে যাই, আমি এই মেইলটা ব্যবহার করব না, আমার আরেকটা মেইল ব্যবহার করব আমি। ওকে, আমরা আমাদের জিমেইলটা ওপেন করে ফেলবো। জিমেইলে যাবার পর আমরা এই যে যে ডট চিহ্নগুলো আছে, অপশনগুলো, গুগল অ্যাপস, এখান থেকে আমরা কিন্তু ড্রাইভে সরাসরি চলে যেতে পারবো, গুগল ড্রাইভ, অথবা আমরা সরাসরি গুগল ড্রাইভেও চলে যেতে পারি। এই গুগল ড্রাইভে যাওয়ার পর আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। নিউতে যেয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। এই ফোল্ডারের নাম কি হবে সে নামটাও আমাদের কোশ্চেনে বলা থাকবে। আমাদের নিজে থেকে কোনো কিছু করার কোনো সুযোগ নাই আসলে। আমি মনে করছি এটা এমন হবে, মনে করারও কোনো সুযোগ নাই। প্রত্যেকটা কথাই এনএসডি যে টুলস সেখানে লিখে দেয়া আছে। ফোল্ডারের নাম কি হবে সেটা লিখে দেওয়া থাকবে, সেই নাম অনুযায়ী আমরা লিখে দেখব। মনে করি যে সেখানে লেখা আছে এনএসডি অ্যাসেসমেন্ট। আমি জাস্ট একটা ধারণা করে নিলাম এনএসডি অ্যাসেসমেন্ট আছে, সেটা অনুযায়ী আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? আমি কিন্তু কিছু দেখতেছি না, শুধু আপনার ছবি আমি দেখতেছি। স্ক্রিন শেয়ার করেছি স্যার, এবং সবাই দেখতে পাচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। স্যার আমি তো দেখতে পাচ্ছি জি, না। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি শেয়ারিংটা অফ করে আবার অন করি, তাহলে হয়তো আরেকটু ভালোভাবে দেখা যাবে। এবার কি দেখতে পাচ্ছি সাইফুল স্যার? স্যার আমি শুধু আপনার ছবি দেখতে পাচ্ছি। আপনি স্যার আমাকে একটু বেশি পছন্দ করেন তো, সেজন্য আমাকে পিন করে রাখছেন স্যার, এমনটা মনে হয়। স্যার এমনটা মনে হয় এই যে আমার ছবির মধ্যে এই যে পিন আছে না, এই পিনটা এনেবল করে রেখেছেন, যার কারণে শুধুমাত্র আমার ছবিটা দেখতে পাচ্ছেন। সেটাকে আবার না, আনপিন করে দেন। এখানে আমি এটাকে আনপিন করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন স্যার। এখানে টাচ করতেছি, আনপিন হচ্ছে না তো এটা। তাহলে স্যার আপনি একটু কষ্ট করে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলেই হয়ে যাবে স্যার। ওকে, ঠিক। ওই যে ম্যাডামেরও দেখা যাচ্ছিল না, উনি অলরেডি লিভ নিয়েছেন, তো উনি আবার জয়েন করছেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে চলে গেলাম।
সো আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা তাহলে ওপেন হয়ে গেছে, মানে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। ফোল্ডারটা আমি ওপেন করি, তাহলে আমার ড্রাইভের ভেতর এনএসডি অ্যাসেসমেন্ট নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি করেছি আমি। এই ফোল্ডারের ভেতরে নিউতে যেয়ে আমরা একটা গুগল ফর্ম তৈরি করব। নিউতে যে একটা গুগল ফর্ম তৈরি করব, তাহলে এই যে গুগল ফর্মটা তৈরি হবে সেটা কিন্তু এই ফোল্ডারের ভেতরে হবে। সো এইটা আমাদের পরবর্তীতে খুঁজে পেতে খুবই সহজ হবে। এই জন্যই হচ্ছে আমাদের এই একটু কাজ করে নিতে হয়। কি করেছি আমরা? আমরা আগে গুগল জিমেলটা ওপেন করেছি, সেখান থেকে আমরা গুগল ড্রাইভ ওপেন করেছি, সেখান থেকে একটা ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারের ভেতরে আমরা গুগল ফর্মটা তৈরি করেছি। গুগল ফর্মের ওপেন করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখা যায়, যেখানে লেখা আছে আনটাইটেল ফর্ম। আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের টাইটেল, যেহেতু কোনো টাইটেল নাই তাই আনটাইটেল ফর্ম লেখা আছে। সো এই গুগল ফর্মের টাইটেল কি হবে, সাব টাইটেল কি হবে, ডিসক্রিপশন কি হবে, প্রত্যেকটা কোশ্চেন কি কি হবে, সেইগুলো আমাদের কোশ্চেনে বলা থাকবে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কোশ্চেনে কিন্তু বলা থাকবে। সো মনে করি টাইটেলের লেখা আছে যে কম্পিউটার অপারেশন আন্ডারস্কোর লেভেল 3। মনে করি কোশ্চেনে বলা আছে টাইটেল এটা হবে, থাকতেই পারে। কোশ্চেনটা দেখে কিন্তু আমাকে তৈরি করতে হবে, এটা কিন্তু যেন মাথায় থাকে আমাদের। এরপরে লেখা থাকবে হচ্ছে সাবটাইটেল। মনে করি সাবটাইটেলের মধ্যে লেখা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডিএ। বাট আমাদের যখন লিখতেছি সেই লেখার সময় তো সাবটাইটেল তো লেখার কোনো জায়গা নেই, ঠিক না? সাবটাইটেল লেখার কিন্তু কোনো প্রকার জায়গা নেই। সো আমাদের ডিসক্রিপশনের মধ্যেই সেই সাবটাইটেলটা লিখে দিতে হবে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ লিখে দিলাম। এমনটা যে লেখা থাকবে এটা কিন্তু না, আসলে এটা তো আমরা ধারণা করছি। কোশ্চেনে যা লেখা থাকবে সেটা আমাকে লিখতে হবে। একটা ইন্টার দিয়ে ডিসক্রিপশন হিসাবে যা লেখা থাকবে সেই লেখাটা আমরা লিখে দেবো। মনে করে লেখা আছে দিস ফর্ম ইজ জেনারেটেড ফর only assessment purpose। আমি জাস্ট ছোটোখাটোভাবে লিখে দিলাম, আরও বড় কিছু লেখা থাকতে পারে। দিস ফর্ম ইজ জেনারেটেড পরে। এখন এটাও লিখেছি আমি সাবটাইটেল, আবার এটাও লিখেছি আমি ডিসক্রিপশন। এখানে তো দেখে কোনো বোঝার উপায় নেই কোনটা সাবটাইটেল। সেটা আলাদাভাবে বোঝার জন্য আমরা এটাকে সিলেক্ট করে বোল্ড করে দেব, তাহলে এটা বোঝা যাবে যে এটা আসলে একটা সাবটাইটেল হিসাবে আছে। আর যেটা ডিসক্রিপশন সেটা আসলে বোল্ড ছাড়া থাকবে বা নর্মাল মোডে থাকবে। বুঝতে পেরেছি সবাই যতটুকু দেখানো হয়েছে? জি স্যার। স্যার এতটুকুতে কারো কোনো কনফিউশন নেই তো? জি না স্যার। জি, ইনশাআল্লাহ। তাহলে কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে আমাদের আনটাইটেলড কোশ্চেন লেখা আছে। কোশ্চেনে থাকবে হচ্ছে আপনার নাম। আমরা যে সবাই একটা গুগল ফর্ম ফিল আপ করেছি না, ঠিক ওই জাতীয় একটা গুগল ফর্ম তৈরি করতে হবে। প্রথমেই লেখা থাকবে আপনার নাম কি। এই নামের মধ্যে কিছু লিখলেই এই পাশে একটা অপশন আছে রিকোয়ার্ড। এখানে রিকোয়ার্ড মার্কটা যদি আপনি এনেবল করে দেন, তাহলে এই নামটা ফিল আপ না করলে আপনার গুগল ফর্মটা সাবমিট হবে না, যাকে বলা হয় ম্যান্ডেটরি ফিল্ড। আমাদের কোশ্চেনে ম্যান্ডেটরি টার্মসটাও লেখা থাকতে পারে, অথবা রিকোয়ার্ড টার্মটাও লেখা থাকতে পারে, যে কোনো নামে থাকতে পারে। যদি ম্যান্ডেটরি থাকে তাহলে আমরা রিকোয়ার্ডটা এনেবল করে দেব, অথবা নামের উপরে যদি একটা টিক চিহ্ন থাকে, স্টার চিহ্ন থাকে, আমরা যদি একটু ভিউ বাটনে যাই তাহলে দেখতে পাবো যে নামের মধ্যে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ম্যান্ডেটরি ফিল্ড। এরকম যদি থাকে তারপরও আমরা এটাকে এনেবল করে দেব, বুঝতে হবে যে এটা আসলে ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, ম্যান্ডেটরি, স্টার চিহ্ন, রিকোয়ার্ড, তিনটা নামেই কিন্তু আসলে এই অপশনটা থাকতে পারে।
আমরা প্লাস আইকনে গেলাম, নামের ক্ষেত্রে মনে করি যে লেখা আছে জেন্ডার। জেন্ডারগুলো তাহলে আমাদের কি হবে, নর্মালি ড্রপ ডাউন হয়, নর্মালি ড্রপ ডাউন হয়, ঠিক না? যেগুলো বলা থাকবে সেগুলো আমরা এখানে লিখে দেব, এবং এটাও যদি রেকর্ড করা থাকে সেটাও আমরা লিখে দিতে পারি। ডেজিগনেশন, ডেজিগনেশনটা আসলে এক একজনের এক এক রকম ডেজিগনেশন হতে পারে, যার কারণে এটা থাকে কি শর্ট অ্যান্সার হিসেবে ইনপুট ফিল্ড থাকে, যেন আমরা লিখে দিতে পারি। এরপরে থাকে হচ্ছে মোবাইল নাম্বার। এতটুকু যে করলাম, তিনটা কোশ্চেন আমরা তৈরি করেছি, তিনটা কোশ্চেনে তো তেমন কোনো কঠিন কোনো কিছু পেয়েছি? জি না। যেহেতু এনএসডি এর অ্যাসেসমেন্ট এবং সেটা লেভেল 3, একটু তো অ্যাডভান্স যেতে হবে, ঠিক না? এই অ্যাডভান্সটা দিয়ে দিয়েছে আমাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে। এরপর আরেকটু আছে, বাট মোবাইল নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। মোবাইল নাম্বারে তারা যেটা বলে দিয়েছে তা হচ্ছে মোবাইল নাম্বার মাস্ট বি বাংলাদেশি নাম্বার, বাংলাদেশি 11 ডিজিটের নাম্বার। ওকে, মাস্ট বি 11 ডিজিটের নাম্বার, এটা তারা আমাদেরকে বলে দেবে। তার মানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা ভ্যালিডেশন বসাতে হবে। বাংলাদেশি মোবাইল নাম্বারের কথা যদি বলি, বাংলাদেশি মোবাইল নাম্বারগুলো কেমন হয়, আমি যদি আমার নাম্বারের কথা চিন্তা করি 01920576687, আমি যদি আমাদের অফিসের নাম্বারের কথা চিন্তা করি 01313363836, আরেকটা নাম্বার আছে 01714121719, এই জাতীয় নাম্বারগুলো হয়। এবং আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি যে বাংলাদেশের নাম্বারগুলো 013 দিয়ে শুরু হয়, 014 দিয়ে শুরু হয়, 015 দিয়ে শুরু হয়, 016, 017, 018, 09, এই কয়েকটা কোড নাম্বারের বাইরে কি অন্য কোনো নাম্বার আছে বাংলাদেশি মোবাইল নাম্বার? এর বাইরে কিন্তু আর কোনো প্রকার কোড নাম্বার নাই, ঠিক না? এর আগে ছিল হচ্ছে 011 ছিল সিটি সেলের, ওটা কিন্তু এখন আর নাই, আবার আসার একটা প্রস্তুতি চলছে, যখন আসে তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। এখন আমাদের শুধুমাত্র এই কয়েকটা কোম্পানির মোবাইল নাম্বার আছে। যেহেতু আমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বার তৈরি করতে হবে, আমরা যদি এই সিরিজের সর্বপ্রথম মোবাইল নাম্বারটা কত হবে, সর্বপ্রথম, সো আমাদের কী করতে হবে, তাহলে 11 ডিজিট তৈরি করতে হলে যে কয়েকটা দরকার সবগুলো আমরা জিরো বসে দেই। এখানে আছে 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আমরা 8টা জিরো বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখান থেকেই মোবাইল নাম্বারটা শুরু, এরপর 1 হয়েছে, এরপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর 10, তারপর 11, 12, 13, 14, 15, 16, এরপরে 100, তারপর 101, 102, এরকম হয় না সিরিজগুলো? এটা যেতে যেতে যদি আমরা এখানে সবগুলো 9 লিখে দেই, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমাদের বাংলাদেশের যতগুলো মোবাইল নাম্বার আছে সবগুলো এর ভিতরেই থাকবে, এর বাইরে আর কোনো প্রকার মোবাইল নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি করেছি আমরা, জিরো দিয়ে দিই। আমরা কি করেছি, যেটা কিনা প্রথম কোড নাম্বার 013 দিয়েছি, বাকিগুলো 8টা ডিজিট আমি শূন্য দিয়ে টোটাল 11টা ডিজিট ফিল আপ করেছি, এবং শেষের ক্ষেত্রে 09 দেওয়ার পর বাকি আরও 8টা 9 দিয়েছি, দিয়ে আমি 11টা ডিজিট ফিল আপ করেছি। সো এর মাঝে যত মোবাইল নাম্বারের কথা চিন্তা করেন না কেন সবগুলোই এর ভেতরে থাকবে, এটা নিশ্চিত। সো এই দুইটা টার্মস আমাকে মুখস্থ রাখতে হবে, একটু টেকনিক্যাল। এটা কিন্তু আমাদের যে মুখস্থ রাখলেই যে আমি ওখানে যে লিখে দিতে পারবো এমনটা কিন্তু না, একটু টেকনিক্যালি রাখতে হবে যে বাংলাদেশের যে মোবাইল নাম্বার সেটা কোন সিরিজের হতে পারে, এবং সেটা তার শুরু কোনটা হবে, শেষ কোনটা হবে।
মনে তো রাখলাম, এখন আমরা ইনপুট করব কোথায়? ইনপুট করার জন্য মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই যে 3টা ডট আছে আমাদের, এখানে ক্লিক করলেই লেখা আছে রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন, এখানে যদি আমরা ক্লিক করি আরও একটু চলে আসবে অপশন। এই অপশনে যে আমরা যেহেতু নাম্বার হবে, সো নাম্বারই সিলেক্ট করে দেব। লেখা আছে গ্রেটার দ্যান, এখান থেকে আমরা বিটুইন সিলেক্ট করে দেই। বিটুইনটা কেন দেব? কারণ আমরা বলে দেব যে প্রথম নাম্বার হবে আমাদের এইটা এবং দ্বিতীয় নাম্বার হবে হচ্ছে আমাদের এইটা। তাহলে এর ভেতরে যত নাম্বার আছে সবগুলি বাংলাদেশ 11 ডিজিটের মোবাইল নাম্বার হয়ে যাবে। সো আমরা চাইলে আলাদা করে বাইরে করে এটা লিখে এনেও এখানে জায়গাতে কপি করে দিতে পারি, অথবা আমরা সরাসরি লিখে দিতে পারি 09 দিয়ে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের ওই লেখাটা হয়ে যাবে। বুঝতে পেরেছি? মোবাইল নাম্বারটাকে বুঝতে জি স্যার। পেরেছি? ওকে। সো এর পাশে আছে কাস্টম ইরর টেক্সট। এটা আসলে কি লেখা হবে সেটা আমাদের কোশ্চেনে বলা থাকে না। কাস্টম ইরর টেক্সটটা হচ্ছে আপনি যদি এর বাইরে কোনো মোবাইল নাম্বারটা লিখেন তাহলে তো ইনপুট নেবে না। ইনপুট না নিলে কোন ধরনের ইরর আসবে সেটা আপনি বলে দিতে পারেন, কাস্টম করে বলে দিতে পারবেন। আপনি লিখে দিলেন যে ইনভ্যালিড বাংলাদেশি মোবাইল নাম্বার, লিখে দিতে পারেন। অথবা আপনি লিখে দিলেন প্লিজ ইনপুট 11 ডিজিট মোবাইল নাম্বার। আপনি যাই লিখে দেন না কেন কোনো সমস্যা নাই। এভাবে আপনি লিখে দিয়ে দিতে পারেন, যাই লিখে দেন কোনো অসুবিধা নেই, তবে কিছু একটা লিখে দিতে হবে যেন অ্যাসেসর মনে করে আপনি কাস্টম ইরর টেক্সট দিতে পারেন। আসলে যদি না দেন তাতেও যে আসলে এটার জন্য আপনাকে ফেল করবে বা নটেড দেবে এমনটা না, তবে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা হয় যে সে আসলে কোনো কিছু লিখতে পারে না। সো এটা লিখতে লাগবে মাত্র 10 সেকেন্ড, আমরা এটা লিখে দেব। মোবাইল নাম্বারের ক্ষেত্রে পরে থাকে হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস, যেহেতু এটা একটা ইমেইল অ্যাড্রেস, তার মানে আমাকে ভ্যালিডেশনে যে ইমেইলটা বলে দিতে হবে। এটা একটা টেক্সটে যে এটা একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা আমাকে বলে দিতে হবে। কিন্তু যদি ইমেল অ্যাড্রেস বলে দেয় তাহলে আমরা ইমেল বলে দিতে পারি, কিন্তু তারা যদি বলে যে মাস্ট বি ইউজ @gmail.com, মাস্ট বি ইউজ @gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসগুলো সাধারণত কেমন হয়? মনে করি ict.rassdul@gmail.com, এমনটাই তো হয়। সো ইমেল অ্যাড্রেসে যেটা ধর্ম তা হচ্ছে আপনার একটা নাম থাকবে, তারপর সাইন থাকবে, তারপর আপনার ডোমেইনের নাম থাকবে। এতটুকু যদি না হয় তাহলে আপনার ইমেল অ্যাড্রেস হবে না। এই 3টা বিষয় আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। আপনার যে কোনো একটা কাস্টম নাম হবে এবং সেটা ইউনিক নাম হয় সচরাচর, সাইন ছাড়া হবে না। এবং একটা ডোমেইন নামের ক্ষেত্রে যদি শুধুমাত্র জিমেল লিখে দেয় তাও কিন্তু হবে না, .com দরকার হয়। সো মাঝে মাঝে কোশ্চেন আসে যে @gmail.com বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি দিতে চাই তাহলে সেগুলোর ইনপুট নেবে না। মনে করি আমি আরেকটা দিলাম যে training@pencilbox.edu.bd, এটাও তো একটা ইমেল অ্যাড্রেস, কিন্তু তারা এই ইমেল অ্যাড্রেসটা নেবে না। কেন নেবে না? তারা কোশ্চেনে বলেই দেবে যে @gmail.com হতে হবে। যদি এই কথাটা বলে দেয় তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করব, যদি বলে না দেয় তাহলে আমরা এভাবে রেখে দেব। যদি বলে দেয় তাহলে কোথায় অ্যাপ্লাই করব? আমরা এখান থেকে ইমেল সিলেক্ট না করে কন্টেইনসে সিলেক্ট করব এবং এখানে লিখে দেব @gmail.com। এখানেও কাস্টম ইরর টেক্সট আছে, সো এখানে আমরা লিখে দিতে পারি প্লিজ ইনপুট জিমেল অ্যাড্রেস।
অথবা ভ্যালিড জিমেল অ্যাড্রেস লিখে দিতে পারি। আগে বলেছি এটা না লিখলে যে আপনাকে ফেল দেবে এমনটা কিন্তু না, তবে লিখে দেওয়াটা ভালো। কাস্টম এরর টেক্সট কী করেছি আমরা, টেক্সট সিলেক্ট করেছি, আগে হচ্ছে আমরা রেসপন্স ভ্যালিডেশনটা এনেবল করেছি, টেক্সট সিলেক্ট করেছি, এখানে কন্টেইনস @gmail.com লিখে দিয়েছি। আমরা অনেকেই যে কাজটা করি, এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা পুরোটা লিখে দিই। এটা কিন্তু লেখা যাবে না, কারণ তাহলে যিনি কিনা ফর্মটা ফিল আপ করবে সে হচ্ছে ওই ইমেল অ্যাড্রেস ব্যতীত অন্য কোনো কিছু তাহলে আর ইনপুট নেবে না। সো পুরো ইমেল অ্যাড্রেসটা এখানে লেখা যাবে না, @gmail.com লিখতে হবে। বুঝতে পেরেছি? মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? মোবাইল নাম্বার এবং জি না। ইমেল অ্যাড্রেস পারা যাবে আমাদের সবার? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ পারা যাবে। সো যদি পারা যায় তাহলে তাদের এরপরের রিকোয়ারমেন্ট হচ্ছে আলাদা সেকশন হতে হবে। মানে এতটুকু ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আরেক বাকি কোশ্চেনগুলো আসবে। সো এটা হচ্ছে ফার্স্ট সেকশন। এরপর এই যে দুইটা ডট আছে, দুইটা বার আছে, এখানে লেখা আছে অ্যাড সেকশন। ক্লিক করলে আমরা পরের সেকশনে চলে যাব, আনটাইটেল সেকশন চলে আসছে। আমরা লিখে দিতে পারি সেকেন্ড সেকশন। এই সেকশনে কি নাম হবে সেটা আসলে কোশ্চেনে বলা থাকে না, বাট আলাদা সেকশন তৈরি করতে বলে। আমরা নাম দিলাম সেকেন্ড সেকশন। এখানে আমরা একটা কোশ্চেন তৈরি করি যেখানে লেখা থাকবে অকুপেশন। অকুপেশন এবং এই জায়গাতে আমাদের থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস। মনে করিস কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এই যে কোর্সের নামগুলো এরকমও থাকতে পারে, অন্য নামও কিন্তু থাকতে পারে। যে নাম থাকবে কোশ্চেনে সেটাই কিন্তু আমরা লিখে দেব। যেহেতু আমাদের এই নামগুলো পরিচিত, তাই আপনাদের জাস্ট দেখানোর জন্য এই নামগুলো আমি ব্যবহার করি। বাট কোশ্চেনে যেটা থাকবে সেই নামগুলো লিখতে হবে। তাদের কথা হচ্ছে এই নামগুলো ইন্টারচেঞ্জেবল। টার্মটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল, তার মানে আমি যদি কখনো এটাকে ফিল আপ করতে যাই, আমি কম্পিউটার অপারেশন প্রথমে রেখেছি, ফিল আপ করার সময় কম্পিউটার অপারেশনটা প্রথমে থাকবে না, সেটা চেঞ্জ হতে পারে, সেটা সেকেন্ডও যেতে পারে, ফার্স্টও যেতে পারে, লাস্টও যেতে পারে, ফার্স্টও থাকতে পারে। এই কাজটা আমরা কোথা থেকে করব? এই কাজটা আছে হচ্ছে শাফল অপশন অর্ডার। জাস্ট টিক মার্কটা এনেবল করে দেব, তাহলে এটা শাফল হয়ে যাবে। শাফল অপশন অর্ডার, জাস্ট এটা করে দিলে আমাদের এই অকুপেশনটা শাফল হয়ে যাবে বা ইন্টারচেঞ্জেবল হয়ে যাবে। ছোট্ট একটা কাজ, এটা আমরা হয়তো অনেকেই জানি না বা করি না, এটা কিন্তু আমাদের কোশ্চেনে আসে। শাফল অপশন অর্ডার যদি ম্যান্ডেটরি থাকে তাহলে আমরা রিকোয়ার্ড করব, ম্যান্ডেটরি না বলা থাকলে রিকোয়ার্ড করব না। লেখা থাকে হচ্ছে লেভেল। এই লেভেলগুলোকে তারা বলে যে ড্রপ ডাউন করতে হবে। ড্রপ ডাউন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এরকম আরও কয়েকটা লেভেলের কথা বলে দেয়। মনে করি 6টা বা 7টা লেভেলের কথা বলবে। সো এটা কিন্তু ড্রপ ডাউন হবে। তারা বলেই দেবে যে মেক এ ড্রপ ডাউন ইন লেভেল। আমরা তাহলে রিকোয়ার্ড চাইলে রিকোয়ার্ড করে দেব, লেভেলগুলোকে আমরা ড্রপ ডাউন করে দেব। এরপরে থাকবে হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট, ফাইল অ্যাটাচমেন্ট। আপনাকে কোনো ফাইলকে অ্যাটাচ করতে হবে, ফাইল আপলোড করতে হবে। ফাইল আপলোড করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে ফাইল আপলোড অপশনটা এনেবল করতে হবে। আমি যদি একটু খেয়াল করি যে আমরা যতগুলো আলাদা আলাদা ক্যাটাগরি নিয়েছি সবগুলো কিন্তু এখান থেকেই, সব কাজ কিন্তু আমরা এখান থেকেই করেছি। আমরা শর্ট অ্যান্সার নিয়েছি, আমরা মাল্টিপল চয়েস নিয়েছি, আমরা ড্রপ ডাউন নিয়েছি। আমাদের এখন ফাইল আপলোড করা পালা।
ফাইল আপলোডে যাওয়ার পর আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস চাচ্ছে, আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস। জি, কেউ একজন হাত তুলেছেন। আচ্ছা, আমরা যে সেকশনটা করলাম কিভাবে? সেকশনটা হচ্ছে আমাদের স্যার এই যে বাটনটা আছে এইটা হচ্ছে অ্যাড সেকশন। আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসের পরে একটা সেকশন তৈরি করতে হয়েছে, এখানে ক্লিক করেছে আমাদের আলাদা একটা সেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে স্যার? ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা আমাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস চাচ্ছে, সো আমরা কন্টিনিউ দিয়ে গুগল ড্রাইভের অ্যাক্সেসটা দিয়ে দেব। তাহলে আমাদের আরও বেশ কিছু অপশন চলে আসছে। কি লেখা আছে এখানে? অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। আপনারা যখন আমাদের গুগল ফর্মটা ফিল আপ করেছিলেন তখন দেখেছেন যে যেখানে পিকচার, সেখানে শুধুমাত্র পিকচার যেগুলো আছে সেগুলো আপলোড হয়, যেগুলো কিনা এনআইডি, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো আপলোড হয়, ঠিক না? তাদের কথা ঠিক ওই রকমই অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপটা এনেবল করে দিলে কোন কোন ফাইল আমি আপলোড করতে পারবো সেটা বলে দিতে পারবো আমরা। তাদের কথা হচ্ছে আপনি পিডিএফ আপলোড করতে পারবেন, অন্য কোনো ফাইল যেন আপলোড করতে না পারে। কি আপলোড করতে পারবো আমরা? পিডিএফ ফাইল আপলোড করতে পারবো। সো পিডিএফ এ তাহলে একটা টিক মার্ক বসিয়ে দেব। এরপর এটা এসেছে কোথায়? এই যেটা কিন্তু এনেবল করেছি, এনেবল করলেই এই অপশনটা চলে আসে। পিডিএফ টিক মার্ক বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, সর্বোচ্চ আমি কয়টা ফাইল আপলোড করতে পারবো, সর্বোচ্চ আমি কয়টা ফাইল। এখানে তাদের কথা হচ্ছে আপনি দেখি কি কি আছে, 1, 5, 10, এর বাইরে তো কোনো কিছু নাই। তারা যদি বলে 4টা ফাইল আপলোড করতে পারবে, 4 তো লেখারও কোনো জায়গা নেই এখানে। সো যা বলবে তার নিকটতম বড় যে সংখ্যাটা আছে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, নিকটতম বড় সংখ্যা। যদি 4 বলে তাহলে 5 সিলেক্ট করে দেব, যদি 5 বলে তাহলে 5ই, যদি 6 বলে তাহলে আমরা 10 সিলেক্ট করে দেব। 10-এর উপরে চাওয়ার কথা না, 4 বা 6 এমনটাই বলে, 4 বা 6। সো তার নিকটতম বড় সংখ্যা যেটা আছে সেটাই আমরা সিলেক্ট করে দেবো এখানে। ম্যাক্সিমাম ফাইল সাইজ, সর্বোচ্চ কত সাইজ আমি ফাইল সাইজ আপলোড করতে পারবে, সেখানে তারা 1 MB বলে দিতে পারে অথবা 10 MB বলে দিতে পারে, যেটা বলে দেবে ওটা আমরা জাস্ট সিলেক্ট করে দেব। রেকর্ড অপশন ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের গুগল ফর্মটা তৈরি হয়ে গেছে। এই গুগল ফর্মটা তৈরি হওয়ার পর প্রিভিউ অপশন, ওই যে চোখের মতো যে চিহ্নটা আছে সেখানে প্রিভিউ অপশন আছে, প্রিভিউতে গেলে আমাদের ফুল একটা গুগল ফর্ম চলে আসবে। দেখতে পাবো নাম, জেন্ডার, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এরপর আর কোনো কিছু নাই, এগুলো ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক লাগবে। এখন যদি ক্লিক করি তাহলে সবগুলো লাল হয়ে যাবে যে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন। আমি ফিল আপ করি। জিরো 1920576687 ইমেল অ্যাড্রেস gmail.com বাদ দেয় অন্য কোনো কিছু দিলে কিন্তু নেবে না। আমি যদি শুধুমাত্র জিমেইল লিখে দেই নেবে না, লেখা আছে প্লিজ ইনপুট ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এখানে 11 ডিজিট না, যদি 12 ডিজিট লিখে দেই, আমি যে কাস্টম ইউরো টেক্সটটা বলে দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে শো করছে, ঠিক না? সো সেটা হয় কিনা সেটা আমরা একটু চেক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটার অপারেশনটা সবার শুরুতে লিখেছিলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে ইন্টারচেঞ্জেবল যে লিখে দিয়েছিল আমরা শাফল অপশনটা এনেবল করে দিয়েছিলাম, শাফলটা হয়েছে। তাহলে লেভেলে আমরা লেভেল 3 সিলেক্ট করে দিলাম। ফাইল আপলোডের ক্ষেত্রে কি আপলোড করব? ফাইল আপলোডের ক্ষেত্রে আমাকে কোনো ফাইল আপলোড করতে হবে, ফাইলগুলোকে আমাকে আপলোড করতে হবে। কি আপলোড করব এখন আমরা? তারা বলে দেবে যে আপনি 3টা সিঙ্গেল ফাইল নেবেন। মনে করি আমি 3টা সিঙ্গেল ফাইল নিলাম। আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল নিলাম, লিখে দিলাম যে ফাইল 1।
তিনটা ফাইলের মধ্যে কি লেখা থাকবে সেটা কিন্তু কেউ জানতে চায়নি। এটাকে আমি সেভ করব কোথায়? পিডিএফ এ সেভ করব। সেভ অ্যাজ, আমি ব্রাউজ করি আমাদের ফোল্ডারটা, আমার তো অনেক ফোল্ডার, এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করে দিলাম, তাহলে এই ফাইলটা আমাকে পিডিএফ এ সেভ হয়ে গেছে, ফাইল 1। আবার দিলাম ফাইল 2, আমার ওয়ার্ড ফাইলে যে আমি আরেকটা ফাইল সেভ করলাম। এখন আপনি বলতে পারেন যে আমি তো আসলে আমার কম্পিউটার তো অনেক ফাইল আছে, সেখান থেকে কোনো একটা যদি আমি করে দেই, না সেটা করা যাবে না, কারণ অ্যাসেসমেন্টের সময় বাইরের কোনো ফাইল আসলে ব্যবহার করা যাবে না। ফাইল 3, অ্যাসেসমেন্টের সময় বাইরের কোনো প্রকার ডকুমেন্ট ব্যবহার করা যাবে না। সো যেহেতু আপনার কাছে বাইরে কোনো ডকুমেন্ট ব্যবহার করা যাবে না এবং আপনার কাছে অন্য কোনো কিছু নাইও, আপনি 3টা ফাইল তৈরি করলেন। এটা কোশ্চেনে বলা থাকবে যে 3টা ফাইল তৈরি করতে হবে। এই 3টা ফাইলকে আবার মার্জ করতে হবে, একত্র করতে হবে। সো আমি তাহলে কি করব? জয়েন পিডিএফ, যেহেতু জয়েন করব, জয়েন পিডিএফ অথবা মার্জ পিডিএফ, মার্জ পিডিএফ আমি যাই লিখি না কেন তাও কিন্তু ওইগুলো চলে আসবে। সো আমি এটা ওপেন করলাম, চুজ ফাইল ক্লিক করে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা ওপেন করি। 3টা ফাইল সিলেক্ট করে দিলাম, ওপেন, তাহলে আমাদের 3টা ফাইল আপলোড হয়ে গেছে। আমরা ফিনিশ করে দিলাম, আমরা ডাউনলোড করে দিলাম। তাহলে আমার কাছে ফাইল হলো টোটাল কয়টা? এইটা এবং টোটাল তাহলে ফাইল হচ্ছে আমার কাছে 4টা। এগুলো হচ্ছে একটা সিঙ্গেল ফাইল, এইটা হচ্ছে আমার কাছে মার্জ ফাইল, 3টা ফাইলে আছে যেখানে। এখন আমরা এই ফাইলটাকে আপলোড করে দেব। ফাইলগুলোকে আমরা আপলোড করে দিলে সবগুলো ফাইল আপলোড হলো। এরপর আমরা এটাকে সাবমিট করব, সবগুলো সাবমিট হয় কিনা। এটা কিন্তু আপনি সাবমিট করলেন, এটা কিন্তু এনএসডি এর কাছে বা অ্যাসেসরের কাছে কিন্তু যায়নি, এখন অ্যাসেসরকে পাঠানোর পালা। এটা কিন্তু আপনি চেক করলেন। সাবমিট করা মানে হচ্ছে আমি চেক করলাম যা যা কোশ্চেন আছে সেগুলো ঠিকঠাক মতো আমি তৈরি করেছি কিনা। চেক করার পর আমরা কি করব? এটাকে এখন অ্যাসেসরকে পাঠাতে হবে। কিভাবে অ্যাসেসরকে পাঠাবো? আমরা সেন্ড বাটনে ক্লিক করব এবং এই জায়গাতেই অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা লিখে দেব। যদি অ্যাসেসরকে এই ফর্মটা পাঠাতে বলে তাহলে আমরা এখানে ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড করে দিলে তার কাছে চলে যাবে। যদি বলে শর্ট লিঙ্ক পাঠাতে হবে, আবার বলছি যদি শর্ট লিঙ্ক পাঠাতে বলে তাহলে কি করব? শর্ট লিঙ্ক পাঠাতে বললে আমরা সেন্ড বাটনে ক্লিক করার পরে এই যে লিঙ্ক শেয়ারের অপশন আছে এখানে ক্লিক করলে লিঙ্ক আছে, শর্ট এন্ড লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটা শর্ট হয়ে যাবে এবং সেটা অটোমেটিকলি কপি হয়ে যাবে আপনার। অথবা আপনি এখানে ক্লিক করেও কপি করতে পারেন, তাহলে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড। সো এটা কপি হয়ে গেছে। এই শর্ট লিঙ্কটা আপনি অ্যাসেসরকে জাস্ট ইমেল করে দিলে হয়ে যাবে। এখানে আপনি ফর্ম লিঙ্ক লিখে দিতে পারেন, ব্র্যাকেট আপনার নাম লিখে দিতে পারেন, টুতে ওই অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। এতটুকু হচ্ছে আমাদের গুগল ফর্মের কাজ। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা গুগল ফর্মে? জি, একজন হাত তুলেছেন, মুফাজ্জল স্যার। আচ্ছা, এইটাই কি জব প্রথম? আমি মনে হয় একটু পরে ঢুকেছি, এটা কি প্রথম কি এই জব হতো? হ্যাঁ, আমরা এটাই ফার্স্ট দেখেছি। এটা হচ্ছে আমাদের জব আচ্ছা, আমি 4। জব 4টা দিয়ে আমরা শুরু করেছি, কারণ আমরা সহজটা আগে দেখি, তাহলে আমাদের একটা জব মাথা থেকে একটা জবের টেনশন চলে যাবে। ওকে, ঠিক আছে। মাহবুব আলম স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার আসলে উপস্থাপনাও খুব সুন্দর, সবকিছু খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু শেষে যে স্যার শেয়ার করার সময় একটা অপশন যে ডো নট কালেক্ট এবং কালেক্ট ইমেল, এই অপশনগুলো নিয়ে যদি একটু বলতেন
ডু নট কালেক্ট এবং কালেক্ট ইমেল, এই অপশনগুলো আমাদের এবং ভেরিফাইড, অ্যাসেসমেন্ট পারপাস আসলে দরকার নাই। হ্যাঁ হ্যাঁ এরপরও যদি আমি এগুলো ব্যবহার করতে চাই, জি আপনি যদি ডু নট কালেক্ট ইমেলটা থাকে, তাহলে যে কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারবে, যে কেউ ফিল আপ ওকে করতে পারবে। তার আসলে তার জিমেইলে লগ ইন থাকতে হবে না, লিঙ্কটা যে পাবে সেই ফিল আপ করতে পারবে। যদি ভেরিফাইড ক্লিক করে দিই, তাহলে তার অবশ্যই জিমেইলে লগ ইন থাকতে হবে। ভেরিফাইডে হুম হুম যদি আমরা ক্লিক করি, তাহলে অবশ্যই তার জিমেইলে লগ ইন থাকতে হবে, তবেই শুধুমাত্র সে এটা ফিল আপ করতে পারবে। আর একটা হচ্ছে ওকে রেসপন্ডার ইনপুট, যিনি রেসপন্স করবে সে আলাদা ইনপুট দিতে পারবে কিনা কোনো কিছু, সে কোনো কিছু ইনপুট দিতে পারবে। কোথায় ইনপুট দিবে? সে এরকম এই এই যে ফর্মটা, সেই ফর্মটাও সে কিছু ইনপুট দিতে পারবে। সেটা হচ্ছে রেসপন্ডার। মানে ফর্ম এডিট করতে পারবেন? জি, এডিট করতে পারবে না। এডিট করতে হলে তাকে অ্যাড এডিটরে অ্যাড করতে হবে। সে যে সে যেটা রেসপন্স করেছে সেটা সে এডিট করতে পারবে মনে করি। এই অপশনটা আমরা সেটিংস থেকেও করতে পারি, সে আসলে তাকে অ্যালাউ রেসপন্স এডিটিংয়ের অপশন আমরা রাখবো কিনা। অনেকগুলো অপশন আছে আমাদের এখানে। So, আমরা যেহেতু অ্যাসেসমেন্ট দিচ্ছি, অ্যাসেসমেন্ট আচ্ছা মানে পারপাস এগুলো আসলে হ্যাঁ দরকার নাই অতটা। আচ্ছা আচ্ছা সো আমরা যেহেতু ঠিক আছে, যেহেতু থ্যাংক ইউ। অনেকেই আছেন, সো অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা আগে শিখি। এরপর যদি অ্যাডভান্স লেভেল কিছু শিখতে চাই, আপনি আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করুন, আমি সবগুলো বিষয় আসলে আমি আপনাকে বুঝিয়ে দেবো একটা একটা করে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ওকে স্যার, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে গুগল ফর্ম নিয়ে? না, তাহলে আমরা গুগল ফর্মটা সবাই পারবো, এই তো? গুগল ফর্মটা সবাইকে পারবো? জি স্যার। ইনশাল্লাহ। জি, নুরুল আলম স্যার হাত তুলেছেন। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার 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 একটু শুরুর দিকে দেখলে বললে ভালো হতো জি, যে আমরা যখন প্রথম গুগল ড্রাইভটা তৈরি করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৈরি করার পরে আমরা ড্রাইভে গিয়ে যখন নিউ বাটনে আসি তখন আবার নিউ ফোল্ডারই থাকে। না নিউ ফোল্ডার তো না, ওই নিউ ফোল্ডারের নিচে দেখবেন যে গুগল ফর্ম আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, গুগল ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এই যে নিউতে যে নিউ ফোল্ডার নিচের দিকে স্যার গুগল ফর্ম, ওই জায়গাতেই। হ্যাঁ, ও আচ্ছা, জি স্যার, জি স্যার, পেয়ে গেছি স্যার, থ্যাংক ইউ স্যার। এসেছে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে তাহলে আমরা গুগল ফর্মটা সবাই পারবো জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের জি, বিষয়টা আমি করতে পারি না। বুঝিনি আবার। আমার এখানে দুটো চলে গেছিল, ওয়াইফাই চলে গেছিল, তারপরে আমি অ্যাড করতে পারি না। ও ও কোনো অসুবিধা নেই, জাস্ট একটা গুগল ফর্ম তৈরি করা স্যার, সেটা আপনি একবার করে দেখলেই বুঝতে পারবেন আশা করি। আমরা হচ্ছে যেটা কাজটা করেছি, গুগল ফর্মের ভেতর একটা ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারের ভেতর আমরা ফর্মসে যে একটা গুগল ফর্ম তৈরি করেছি। এই ফর্মের মধ্যে আমরা কয়েকটা কোশ্চেন তৈরি করেছি, যেগুলো কিনা আমাদেরকে এনএসডি থেকে বলে দেয় এই সকল কোশ্চেন আমাকে তৈরি করতে হবে। এগুলো স্যার যদি মিস করে থাকেন, আমার এই ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, ভিডিও দেখে আপনি সহজেই ওভারকাম করতে পারবেন। ওকে স্যার, জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কিছু বলতে চাই কেউ? কেউ কোনো কিছু বলেছি? না, ইনশাল্লাহ আমরা তাহলে সবাই পারবো। তার মানে আমাদের জব 4A, তার মানে জব 4-এ 2টা টাস্ক থাকবে, তার মধ্যে একটা টাস্ক কিন্তু আমরা খুব সহজেই পেরে যাব, যার জন্য সময় হচ্ছে 20 মিনিট। এই পুরো জবটা যদি আমরা ফিল আপ করতে যাই, তাহলে কি করতে হবে? আমাদের জুম মিটিং তৈরি করা শিখতে হবে। কি করতে হবে? আমাদের জুম মিটিং তৈরি করা শিখতে হবে। আমরা জুম মিটিং তৈরি করতে পারি। আমাদের জুম মিটিং, আগে আমরা জুমটা যত বেশি ব্যবহার করতাম না কেন, করোনা আসার পর আমরা জুমটা খুব বেশি ব্যবহার করি, ঠিক না? আগে তো আমরা এই যে অনলাইনে আমরা কখনো মিটিং ক্লাস কোনো কিছুই করি নাই, বাট করোনা আমাদেরকে এগুলো আসলে আমাদের শিখিয়ে দিয়েছে বলতে পারি। সো আমরা যখন জুমটা তৈরি করব, আমাদের প্রথমে জুমটাকে ওপেন করতে হবে। জুম সফটওয়্যারটা আমাদের সবগুলো কম্পিউটারে আছে বা থাকবে। এই জুমটা যখন আমরা ওপেন করব, আমার এখানে জুমটা এইরকম চলে আসছে।
বাট আপনার ওখানে জুমটা এমনটা থাকবে না। বড় করলে আমরা এরকম দেখতে পাচ্ছি, জুমটা আপনার ওখানে এরকম থাকবে না। তাহলে আমার এখানে কেন আসলো? কারণ আমার এখানে লগ ইন করা আছে। সো আমরা এটাকে লগ আউট করে দিই। আপনার ওখানে তাহলে কেমন থাকবে? জুমটা ওপেন করলে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটুখানি জি একটুখানি জি 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 স্যার বলতেছিলাম, মানে আমি শুনতে চাচ্ছিলাম যে মানে আপনার শিডিউল হয়তো বা করা আছে যে আপনি এক্সেল আর ওয়ার্ড, তাহলে মানে ওই দিন আমি একটু করতাম আর আজকে লিভ নিয়ে নিতাম এই জন্য। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড হবে, অনলাইন পার্ট এবং ওয়ার্ড আজকে হবে। আগামী ক্লাসে আচ্ছা, আমাদের thank you. এক্সেল হবে। এক্সেলের কিছু অংশ বাকি থাকবে, লাস্ট ক্লাসে এক্সেলের কিছু অংশ দেখাবো এবং পাওয়ার পয়েন্ট দেখাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো আপনি যদি রিঅ্যাসেসমেন্ট এবং এক্সেল এবং ওয়ার্ড থাকে, তাহলে আপনাকে আসলে 3টা ক্লাসে করতে হবে, কারণ আজকে বুঝতে পারছি। একটু পরে আমরা আজকে তো ওয়ার্ড শুরু ওয়ার্ড করব। শিখাবেন। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে স্যার। সো আমাদের তাহলে কি করতে হবে? আমাদের জুমটা ওপেন করার পরে আমাদের এরকম চলে আসে, যেখান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জুমে শুধুমাত্র জয়েন করি। আমাদের কারো কাছ থেকে একটা মিটিংয়ের আইডি পাই, সেই মিটিংয়ের নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা জয়েন করি। বাট অ্যাসেসমেন্টের যে রিকোয়ারমেন্ট তা হচ্ছে আপনি যে আইডিটা পেলেন সেই আইডিটা আপনাকে তৈরি করতে হবে। সো আইডিটা তৈরি করার জন্য আমাকে আসলে সাইন ইন থাকতে হবে আমাদের। একটু আগে যেরকম ইন্টারফেস দেখেছিলাম ওইরকম সাইন ইনে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, তার মানে আপনার জুমে একটা আইডি তৈরি করা আছে, সেই আইডির ইউজার নেম পাসওয়ার্ড দেবেন আপনি। আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা যতই মনে রাখি না কেন, অ্যাসেসমেন্টের এক ধরনের স্নায়ুচাপ কাজ করে, এক ধরনের টেনশন কাজ করে, যার কারণে পাসওয়ার্ডটা তখন ভুল দেখায়। যত আমরা পাসওয়ার্ড লিখে রাখি না কেন, তারপরও পাসওয়ার্ডটা ভুল দেখায়। যার কারণে যেটা সবচেয়ে সহজ উপায় তা হচ্ছে আপনার কম্পিউটারে জিমেইলটা লগ ইন করে রাখবেন। এরপরে যে অর সাইন উইথে যে গুগলে ক্লিক করলে আপনার জিমেইল যেটা লগ ইন করা সেটা এখানে চলে আসবে। যেহেতু আমার হচ্ছে একটাই, অনেকগুলো মেইল অ্যাড্রেস ওপেন করা, আমি একটা মেইল দেখে দিলাম এবং কন্টিনিউ দিলে অটোমেটিকলি আমাকে আর ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই দিতে হয়নি। শুধুমাত্র আমরা জুমটাকে আমাদের যেহেতু জিমেলটা লগ ইন আছে, এটা অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। নিয়ে যাও। তো আমাদের তাহলে কি করতে হয়েছে? আমাদের জিমেইল থেকে আমরা জুমে লগ ইন করেছি। আপনি যেভাবে লগ ইন করেন কোনো সমস্যা নেই, লগ ইন থাকলেই হলো। লগ ইন থাকলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে শিডিউল নামক একটা দেখতে পাচ্ছি, শিডিউল। এই শিডিউলে ক্লিক করলে আমাদের শিডিউল মিটিং তৈরি করার জন্য একটা অপশন চলে আসছে। শিডিউল মিটিং তৈরি করার জন্য একটা অপশন চলে আসছে। এখানে কি করতে হয়েছে? টপিকস লিখতে হয়েছে। টপিকস, এই টপিকসটা কি হবে সেটা আসলে আমাদের কোশ্চেনে বলা থাকবে না। টপিকসটা বলা থাকবে না, আপনি আপনার মতো করে একটা টপিকস দিয়ে দেবেন। মনে করি অ্যাসেসমেন্ট শিডিউল লিখে দিলেন আপনি, যে কোনো টপিকস। এরপরে ডেট অ্যান্ড টাইম, কখন এই শিডিউল মিটিংটা হবে, কখন শিডিউল মিটিং, এটা আপনাকে অ্যাসেসরকে জিজ্ঞাসা করে নিতে হবে, বা অ্যাসেসর শুরুতে আপনাকে বলে দেবে যে একটা শিডিউল মিটিং তৈরি করুন, সেটা এখন বিকাল 5টা থেকে 5:30 পর্যন্ত, 5টা থেকে 5:30 পর্যন্ত। সো আপনি তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন খুব সহজেই। আমি মনে করি রাতে 11:30, 10:30 বলে দিলাম, 10:30 থেকে 11টা। এখন সে বলল যে এখানে তো অটোমেটিকলি আধা ঘন্টা দেয়া যায়, সে বলল যে আমার মিটিং হবে 40 মিনিট, তার মানে 11:10 পর্যন্ত। এখানে আমরা এটা কেটে দিয়ে ম্যানুয়ালি টাইপ করে লিখে দিতে পারি। কি করতে পারি? 11:40 PM ম্যানুয়ালি এটা আমি টাইপ করে দিলেও কিন্তু এখানে স্পেসিফিক ওই শিডিউলটাই থেকে যায়। যদি একটু অন্যরকম মেসেজ আসে তাহলে তারা
এটাকে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে এগুলোর বাইরে অন্য একটা টাইম তারা বলে দেয়। আপনি আসলে ম্যানুয়ালি টাইমটা লিখতে পারেন কিনা সেটা দেখার জন্য। বুঝতে পেরেছি। এরপরে কি আছে, মিটিং আইডি। সো আপনার পার্সোনাল মিটিং আইডি না দিয়ে আপনি অটোমেটিকলি করে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যে কোনো মিটিং আইডি দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ডটা সচরাচর রিমুভ করে দেবেন, পাসওয়ার্ডটা যেন না থাকে। পাসওয়ার্ডটা পাসকোড যেখানে লেখা আছে সেই পাসকোডটাকে টিকমার্কটা উঠিয়ে দেবেন, তাহলে পাসওয়ার্ড থাকবে না। এবং ওয়েটিং রুম নামক একটা জিনিস আছে। আমরা যখন জুমে জয়েন করতে যাই দেখতে পারি যে আমরা রিকোয়েস্ট দিলে ওই পাশ থেকে আরেকজন অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে এই ওয়েটিং রুমের কারণে। এই ওয়েটিং রুমটা আমরা এনেবল করে দিলে আরেকজন ওয়েটিংয়ে থাকবে, এনেবল করে না দিলে কেউ ওয়েটিং থাকবে না। এই ক্লিক করার সাথে সাথে সে জয়েন হয়ে যাবে। সো আমি প্রথমেই শিডিউলে গিয়েছি, টপিক্সটা লিখে দিয়েছি, যে কোনো একটা টপিক্স, এনএসডি অ্যাসেসমেন্ট, কম্পিউটার অপশন অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট শিডিউল, যাই লিখে দেয় না কেন, যে টাইমটা তারা বলে দিয়েছে সেই টাইমটা আমরা সিলেক্ট করে দিয়েছি এবং এটাকে আমরা পাসকোড যদি উঠিয়ে দেই নেবে না। সো যে কোনো একটা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। এই জায়গাতে ক্যালেন্ডারে গুগল ক্যালেন্ডারটা সিলেক্ট আছে কিনা এটা আমরা জাস্ট চেক করব। গুগল ক্যালেন্ডার আছে কিনা, তারা বলবে গুগল ক্যালেন্ডার সাথে যেন সেটা ইনক্লুড হয়। সেভ করে দেব, তাহলে আমাদের একটা শিডিউল মিটিং তৈরি হয়ে যাবে। এই শিডিউল মিটিংটা আমরা যদি আবার সেটা ওপেন করি এই পাশে দেখতে পাবো। এখান থেকে এই যে একটা চিহ্ন আছে, এখান থেকে আমরা কি করব, কপি ইনভাইটেশন, 3টা ডট আছে, 3টা ডট থেকে আমরা কপি ইনভাইটেশনে ক্লিক করলাম। এরপর আমরা এইটা আমাদের যেটা জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেলে যেয়ে এটা আমাদের যে জিমেলটা আছে আমাদের সেই জিমেইলে জাস্ট কম্পোজ করে তাকে আমি এটা ইমেল করে দেব। তাহলে দেখতে পাচ্ছি যে এটা কে তৈরি করেছে সেটা লেখা আছে। আপনার ইমেল অ্যাড্রেস থেকে যদি তৈরি করেন আপনার নামটা এখানে চলে আসবে। টপিকস কি, আমি যেটা লিখে দিয়েছিলাম সেটাই টপিকস। কখন মিটিং হবে, মিটিংয়ের লিঙ্ক, মিটিংয়ের আইডি, মিটিংয়ের পাসকোড সবগুলো কিন্তু চলে আসছে। সো যাকে আপনি পাঠাবেন সে কিন্তু আর বলবে না যে আমার কোন সময় মিটিং, কোন টপিক্সের ওপর মিটিং, এটা কিন্তু আর তার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। এই সবগুলো যদি আমার থাকে তাহলে আসলে ফুল কাজটা হয়ে গেল। এখন আমি অ্যাসেসরকে জাস্ট ইমেল করে দেব। চাইলে এই টপিক্সটা, যে টপিক সেই টপিক্সটা আমি সাবজেক্টে লিখে দিতে পারি। ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড করে দিলেই ওই অ্যাসেসরের কাছে ইমেল চলে যাবে। 2 মিনিটের কাজ জাস্ট। জুম মিটিং, বলেন জুমে কারো কোনো কনফিউশন আছে কিনা? জুমে কারো কোনো কনফিউশন আছে কিনা? নেই। ওটা কত সময় থাকে, কত সময় দেওয়া থাকে এটা টাইমটা? তৈরি করার জন্য সময় দেওয়া থাকবে 10 মিনিট, কিন্তু আসলে কি 10 মিনিট লাগবে? আমি যদি অ্যাসেসমেন্ট শুরুর আগেই লগ ইন করে রাখি, সকল অ্যাসেসরি বলে যে আপনি আপনার যা যা দরকার আছে সবগুলো আপনি লগ ইন করে নেন। এটা আপনার টাইম স্টার্ট হওয়ার আগেই যদি আপনি লগ ইন করে নেন তাহলে জাস্ট শিডিউল একটা ক্লিক করব, এইগুলো তৈরি করব, সেভ করব। 2 মিনিটে বেশি আসলে লাগার কোনো প্রশ্নই আসে না। তারপরে সময় দেওয়া থাকে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমরা এটা তৈরি করতে পারলেই হলো। পারা যাবে না স্যার? জি ইনশাল্লাহ। সো গুগল ফর্ম এবং জুম এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা জব। এবং আপনি তৈরি করলেন কিন্তু আপনি তাকে ইমেল করতে পারলেন না, তার মানে আপনি ইমেল করতে পারেন না, তাহলে কিন্তু আপনি নট ইয়েট। তখন যেন আপনার
ওই জিমেইল অ্যাড্রেসের ইমেল আইডি পাসওয়ার্ড যেন ভুলে না যান। কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের মেইল আইডি পাসওয়ার্ড ভুলে যাই। সো এই ভুলে যদি যাই তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আপনার ইমেল অ্যাড্রেসেই আসলে সেটা তৈরি করতে হবে, আরেকজনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করলে কিন্তু হবে না। ওকে, সো তাহলে আমাদের জব 4, তার মানে একটা জব কিন্তু আমাদের কমপ্লিট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? একটা জব আমাদের কমপ্লিট। ওকে, আমাদের তাহলে একটা জব কমপ্লিট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? গুগল ফর্ম এবং জুম, না স্যার নেই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। জি, তাহলে আমাদের কমপ্লিট নাই স্যার। হচ্ছে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। বিষয় আছে কি? মাইক্রোসফট ওয়ার্ড। আমরা যারা আছে তারা সবাই মাইক্রোসফট ওয়ার্ডে টুকটাক কাজ করতে পারি, ঠিক তো? আমরা সবাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা করতে পারি। আমরা তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। ফোল্ডার আসে কেন? যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, এখানে একটু বিষয় আমি জাস্ট দেখিয়ে দেবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আমাদের কোশ্চেনে বলা থাকে যে এই ফাইলটাকে কি থাকতে হবে? A4 সাইজ পেজ থাকতে হবে। তার মার্জিনের কথা বলা থাকতে পারে, যে কোনো মার্জিন বলা থাকতে পারে। যেটা বলা থাকবে আমরা সেটাই ব্যবহার করব। যদি বলা না থাকে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারবো। বলা থাকবে যে ফার্স্ট পেজটা হচ্ছে পোর্ট্রেট মোড, সেকেন্ড পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। এমনটা বেশিরভাগ ক্ষেত্রে আসে। আমি একটু জুম আউট করেছি। প্রথম পেজে একটা সিবি থাকবে, দ্বিতীয় পেজে বাংলা লেখা থাকবে। আবার বলছি, প্রথম পেজে সিবি থাকবে, দ্বিতীয় পেজে বাংলা লেখা থাকবে। এইটা কিন্তু অন্য পেজে গেলে হবে না, অবশ্যই এই পেজে, এই ডকুমেন্টেই হতে হবে। এই ডকুমেন্টের দ্বিতীয় পেজে এখানে একটা বাংলা লেখা থাকবে। এবং অনেক সময় বলে দেয় যে প্রথম পেজটা পোর্ট্রেট মোডে থাকবে, সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ মোডে যাবে। আমরা জানি যে পেজ ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করা যায়। যদি আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করি দেখতে পাবো যে দুইটা পেজে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা কি করি? পোর্ট্রেট মোডে রেখে দিই। সেকেন্ড পেজটাকে ল্যান্ডস্কেপ করার জন্য আমাদের যে কাজটা করতে হয় তা হচ্ছে আমাদের একটা সেকশন ব্রেক দিতে হয়। কি করতে হবে? সেকশন ব্রেক। মনে করে আমি এখানে কিছু লেখা লিখেছি, অনেক লেখা হয়ে গেছে না, কেটে দিই তাহলে। এতটুকু লেখা লিখেছি মনে করি। এখন আমি এরপরে এই পেজটাকে ল্যান্ডস্কেপ করব। তো আমি চাইলে এই লেখার সবার লাস্টে যেয়ে আমি লেআউট থেকে ব্রেক অপশন ব্যবহার করতে পারি, সেকশন ব্রেক। আমি ব্রেক ব্যবহার না করে আমরা অনেকে যে কাজটা করি তা হচ্ছে পেজ সেটআপের এখানে যে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে অ্যাপ্লাই টু নামক একটা অপশন আছে, যেখানে অটোমেটিকলি হোল ডকুমেন্ট সিলেক্ট করা থাকে। এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করে ওকে করে দিই, তাহলে এই পয়েন্ট থেকে বাকি সবগুলোই ল্যান্ডস্কেপ হয়ে যায়। এমনটা আমরা অনেক সময় করে থাকি। তাহলে ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, এটা কিন্তু তাহলে হয়ে যায়। কিন্তু এরপরে সবগুলো পৃষ্ঠে যদি আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ দরকার না হয়ে থাকে তাহলে আসলে এটা করা কোনো মতেই উচিত না। আমাদের যেহেতু আমরা হচ্ছে সিবিটি লেভেল 4 বা ট্রেনার অ্যাসেসর পার্ট করাই, যেখানে কিনা এভিডেন্স তৈরি করতে হয়, সেই এভিডেন্স তৈরি করার সময় আমাকে কিছু পেজ পোর্ট্রেট, কিছু পেজের ল্যান্ডস্কেপ রাখতে হয়। যার কারণে আমরা যেটা করি তা হচ্ছে, বা যেটা অরিজিনাল নিয়ম তা হচ্ছে, এখানে আপনি এই পেজ ব্রেক দেয়া যাবে না। কি করতে হবে? সেখানে
এখানে যাওয়ার পর আপনি সেকশন ব্রেক দেবেন, ব্রেক থেকে সেকশন ব্রেক, তাহলে এখানে একটা সেকশন ব্রেক তৈরি হবে। এখন এই পেজে যাওয়ার পর আমরা কি করব, ল্যান্ডস্কেপ সিলেক্ট করব এবং দিস সেকশন সিলেক্ট করব, তাহলে এই সেকশনটা শুধুমাত্র ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আমি যদি আরেকটা সেকশন ব্রেক দিই এই পেজের পরে, ওই পেজটাকে আমি আবার পোর্ট্রেট রাখতে পারবো। সো ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, পরের পেজ আবারও পোর্ট্রেট রাখতে পারবো আমরা। আরেকবার দেখান স্যার। আরেকবার দেখাবো, ঠিক আছে। আমি সবগুলোকে রিমুভ করে দেই, সবগুলোকে রিমুভ করে দিয়ে সবগুলোকে আমি ব্রেকগুলোকে উঠিয়ে দিই আগে। এখানে একটা পেজ ব্রেক আছে। ওকে, কি করেছি আমি, যেটা করেছি তা হচ্ছে একটা পৃষ্ঠা নিয়েছি এখানে, আরেকটা পৃষ্ঠা নিয়েছি এখানে, একটা হচ্ছে ফার্স্ট পেজ, একটা হচ্ছে সেকেন্ড পেজ। আমরা এই পেজের লাস্টে যে আমরা একটা ব্রেক অপশন ব্যবহার করেছি, ব্রেক, সেকশন ব্রেক। এটা হচ্ছে আমাদের পেজ ব্রেক, পেজ ব্রেক দিলে পরের পেজে চলে যায়, বাট আমরা সেকশন ব্রেক দিয়েছি। সেকশন ব্রেক দেওয়ার ফলে একটা পেজ তৈরি হয়েছে আমাদের। এই সেকশনের সাথে আসলে এই সেকশনের কোনো প্রকার সম্পর্ক নাই। এই সেকশনটাকে আমি ল্যান্ডস্কেপ করতে চাচ্ছি। সো এখন তাহলে আমরা পেজ ওরিয়েন্টেশন এখান থেকে সরাসরি না করে আমরা এর কর্নারে ক্লিক করে আমরা সরাসরি পেজ সেটআপের ভেতরে চলে যাব। এরপর ল্যান্ডস্কেপ ক্লিক করে অ্যাপ্লাই টু দিস সেকশন সিলেক্ট করে ওকে করে দেব। এই সেকশনটা তাহলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এখন এই পেজে বাংলা লিখতে বলবে। অনেক সময় হচ্ছে সেকেন্ড পেজ বা বাংলা লেখার পেজটা ল্যান্ডস্কেপ করতে বলে, আবার অনেক সময় বলে না। সো কোশ্চেনটা ভালোভাবে দেখে পড়ে তারপর যদি দরকার হয় তখন আপনি এটাকে ল্যান্ডস্কেপ করবেন। যদি দরকার না হয় তাহলে সেটা করার দরকার নাই। বুঝতে পেরেছি? পোর্ট্রেট ল্যান্ডস্কেপের সবচেয়ে বেশি ঝামেলা হয়, তাই এটাই আমরা আগে শুরুতেই দেখিয়ে নিলাম। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? দুইটা পেজ আলাদা করা। ওকে, এবারে যেটা কনফিউশন হয় তা হচ্ছে ফার্স্ট পেজে এক রকমের হচ্ছে হেডার ফুটার, সেকেন্ড পেজে আরেক রকমের হেডার ফুটার। কোশ্চেনে বলে দেয় এই যে ফাইলটা, মনে করি ফাইলটা আমি সেভ করেছি, ফাইলটা হচ্ছে আমি সেভ করেছি এই জায়গাতে জব 1 নামে। কোশ্চেনে বলে যে সেকেন্ড পেজে ফাইল পাথ দেখাতে হবে ফুটার হিসেবে, যা কিনা ফার্স্ট পেজে রাখা যাবে না। তার মানে ফার্স্ট পেজে একরকম হেডার ফুটার, সেকেন্ড পেজে আরেক রকমের হেডার ফুটার হবে। বিষয়টা জটিল, কারণ আমরা জানি যে হেডার ফুটারে ব্যবহার করা মানেই তো ফুটারে আমরা একটা পেজ নাম্বার বসিয়ে দিলাম, যা কিনা সবগুলো পেজে যেন চলে যায়। এই জন্য তো আমরা হেডার ফুটার দিই, ঠিক না? যেন একই লেখা সবগুলো পেজে চলে যায়। দেন এনএসডি এর কথা হচ্ছে না ভাই, আমাকে আলাদা আলাদা হেডার ফুটার লাগবে। আলাদা আলাদা হেডার ফুটার করার জন্যই হচ্ছে আমাদের সেকশন। প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদাভাবে আমি হেডার ফুটার ব্যবহার করতে পারবো। যদি আমি হেডার ফুটারটা এনেবল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যেখানে লেখা সেকশন 1 লেখা সেকশন 2, সেকশন 1 এবং সেকশন 2। যখন সেকশন 1 থাকে তখন এই পাশটা তেমন কিছু দেখা যায় না হেডার ফুটারের জায়গাতে। যখন সেকশন 2তে ক্লিক করি তখন লিঙ্ক টু প্রিভিয়াসটা টিক মার্ক হয়ে থাকে। এই টিক মার্কটা আমাকে উঠিয়ে দিতে হবে, তাহলে আগের সেকশনের সাথে এই সেকশনের কোনো প্রকার সম্পর্ক নাই। এই সেকশনে আমি যে কোনো কিছু লিখে দিতে পারবো, তাহলে এটার ফার্স্ট সেকশনে, দ্যাট মিনস 1 নাম্বার পেজে সেটা থাকবে না। বুঝতে পেরেছি? আমরা কাস্টমাইজ আমরা কিন্তু হেডার ফুটার তৈরি করতে পারি। তাদের কথা হচ্ছে আপনি কি করবেন, ডান পাশে পেজ নাম্বার থাকবে, বাম পাশে ফাইল পাথ থাকবে। আমরা হেডার ফুটারটা এনেবল করলে
ডকুমেন্ট ইনফো নামক একটা জিনিস আছে, এখান থেকে ফাইল পাথ ক্লিক করলেই আমাকে ডকুমেন্ট ইনফোটা চলে আসবে। আমরা ট্যাব ব্যবহার করেই এটাকে বাম পাশে পাঠিয়ে দিতে পারি। যেহেতু আমার এই পাশে একটা আছে, ট্যাব দিয়ে আমি এটাকে বাম পাশে নিয়ে আসছি, যেন মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়েছে, যা কিনা ফার্স্ট পেজে কোনো কিছু নেই বা নাম আছে শুধুমাত্র, এটাও যদি আমরা চাইলে মুছে দিতে পারি। সেকেন্ড পেজে পেজ নাম্বার এবং হেডার ফুটার আছে, ফুটারে ফাইল পাথ আছে। এটা হচ্ছে আমাদের একটা রিকোয়ারমেন্ট, এনএসডি একটা রিকোয়ারমেন্ট, কাস্টমাইজ ফুটার তৈরি করা। পারা যাবে? যাবে স্যার। কাস্টমাইজ ফুটার করতে হলে কিন্তু হ্যাঁ অবশ্যই হচ্ছে আপনাকে সেকশন ব্রেক থাকতে হবে। জি স্যার বলেন। স্যার, ওই সেকশন 1 সেকশন 2 এটা কার অধীনে একটু আরেকবার দেখাবেন? সেকশন 1 আমি যদি এই যে এখানে ডাবল ক্লিক করি, হেডার ফুটারটা জি এনেবল হবে, তাহলে তখন আসলে যে হ্যাঁ ফুটার সেকশন 1 ফুটার সেকশন 2 সেটা দেখা যাবে। ডাবল ক্লিক করলে হেডার ফুটার অপশনে বা জি ওই যে জি মার্জিনের বাইরে ডাবল ক্লিক করলে জি স্যার। তখন আমার হেডার ফুটার অপশনটা এনেবল হবে, তখন এটা দেখা যাবে যে এটা কোন সেকশনের আওতায়। ওকে স্যার। কিন্তু স্যার এটা কোনটা, যেটা চাই সেটা রাখবো আর যেটা চাই না সেটা রাখবো না, এটা কোন অপশনে স্যার? এটা হচ্ছে এই যে যেটা চাই না বলতে আসলে কি বুঝতে পারিনি স্যার, আবার যদি বলতেন। স্যার আমি হয়তো ফার্স্ট পেজেরটা দেখবো না, দ্বিতীয় পেজেরটা হ্যাঁ, দেখবে। তাহলে আপনাকে এই সেকশনের সাথে এই সেকশনের যে লিংক আছে এইটাকে আপনাকে এই যে লিংক টু প্রিভিয়াস টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। তার মানে ও আগেরটার সাথে আচ্ছা এটা কোনো লিংক থাকবে না। আচ্ছা স্যার। তাহলে জি হচ্ছে স্যার। আপনার এটার সাথে আলাদা করে কাজ করতে পারবেন। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ লিংক টু স্যার। প্রিভিয়াস। ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকজন স্যার হাত তুলেছেন স্যার। আরেকজন হাত তুলেছেন স্যার, কে যেন? ও, আর কেউ নেই। সো তাহলে কি আমরা এটা তৈরি করতে পারবো? জি স্যার, পারবো। যদি পারি তাহলে আমাদের এইরকম একটা সিভি যদি আসে তাহলে আমাদের তৈরি করতে পারা যাবে কিনা। এইরকম একটা সিভি যেখানে তারা বলে দেবে, কি বলে দেবে, এই যে একটা শেপ আছে, শেপের সাইজ বলে দেবে। একটা পিকচার আছে, সেই পিকচারের সাইজ বলে দেবে। সেই পিকচারের পাশে যে বর্ডার আছে সেই বর্ডারেরও সাইজ বলে দেবে তারা, কত পিটি হবে। এখানে যে একটা শেপ আছে বা বক্স আছে, এটার সাইজ তারা বলে দেবে। প্রত্যেকটা ফন্টের নাম এবং ফন্টের সাইজ বলে দেবে, কোনটা বোল্ড কোনটা ইতালি সেটা তো তারা স্যাম্পলে দেখিয়েই দেবে। এটা তৈরি করা যাবে কিনা বলেন, বা তৈরি করতে কতটুকু সময় লাগবে? যদি তৈরি করা না যায় তাহলে আমরা পুরোটা দেখিয়ে দেব আবার, কারণ এটা মাইক্রোসফট ওয়ার্ড তো, এগুলো কাজ আমরা সচরাচর করি। সেটা কি পারা যাবে? জি স্যার। স্যার এটা কি কলাম করে করলে করা যাবে? এটা কলাম করে করা যাবে, হ্যাঁ। এটা কলাম করেও করতে পারবেন, আপনি টেক্সট বক্স নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি স্যার। কলাম করে সচরাচর বলে না, টেক্সট বক্স নিয়েই আপনি করতে পারেন, এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। জি স্যার, পারা যাবে। ওকে। যদি জি, যদি মানে বলা থাকে তাহলে তো কলাম দিয়ে করতে হবে। যদি বলা থাকে তাহলে আমরা কলাম করব, এক্ষেত্রে আমরা লেফট কলামটা ব্যবহার করব। এক্ষেত্রে বাম পাশের কলামটা একটা সাইজ অটোমেটিকলি চলে আসবে, তারপর ডান পাশে বাকিটুকু আমরা এতটুকু লেখার পর কলাম ব্রেক দিয়ে আমরা অপর পাশে চলে যাব। আমাদের তো ব্রেক অপশনটা আমরা স্যার একটু দেখেছি, দেখতে দেন। আমরা তো অলরেডি কিন্তু ব্রেক অপশনেই কলাম ব্রেক আছে আমাদের, জি। ঠিক না? আমরা যদি একটু দেখি যে কেমন হতে পারে, আমরা
কি করেছি আমরা জাস্ট কলাম নিয়েছি এবং সেখানে আমরা লেফট কলামটা ব্যবহার করেছি। এপাশে একটা কলাম হয়েছে, এপাশে আরেকটা কলাম হয়েছে। আমরা কয়েকটা ইন্টার দিয়ে নিচে গেলাম। আমরা এখানে কি করব, একটা শেপ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আমাদের এই যে কলামের, আমার যদি রুলারটা এনেবল করা থাকে তাহলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমাদের কলাম। এর ভিতরে তাহলে আমি শেপটা নিলাম যেন আমাদের ওই পাশে না যায়। এখানে আমরা সেই লেখাগুলো লিখে দিতে পারছি, যা যা লেখা আছে সেগুলো আমরা লিখে ফেলব। যখন আমরা এই শেপটা নেব তখন কিন্তু আমাদের লেখাগুলো মাঝখান থেকে শুরু হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, লেখাটা মাঝখান থেকে শুরু হবে। বাট আমাদের এই স্যাম্পলে তো লেখাটা উপর থেকে শুরু হয়েছে। যদি মাঝখান থেকে শুরু হয় তাহলে কি করতে হবে, এই শেপ ফরম্যাটেই অ্যালাইন টেক্সট আছে মিডল, আমরা এটাকে টপ করে দেবো, তাহলে টপ থেকে লেখা শুরু হবে। ওকে, আমরা তাহলে এই পাশ থেকে যদি আমরা একটা কলাম ব্রেক করে দেই, লেআউট থেকে ব্রেক, কলাম ব্রেক, তাহলে এই পাশে চলে আসছে। এখানে আমরা কিছু একটা লিখবো, ব্রেক করলে এটাও চলে আসছে, এটাকে আমরা টেনে ধরে বসে নিয়ে যাই। এরপর আমরা এখানে আমাদের যা যা লেখার দরকার সেগুলো আমরা লিখে ফেলি। কি কি লেখার দরকার ছিল আমাদের, এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে কয়েকটা যাওয়ার পর এডুকেশনাল। এখানে একটা টেবিল তৈরি করা আছে। এখন উপরের কিছু বাকি আছে আমাদের, উপরে তাহলে আমরা আরেকটা শেপ নিয়ে নিই। শেপ, যে শেপটা, এই শেপটা নিলাম, এখানে আমরা বলে দিলাম এটা মনে হয় একটু নিচে থেকে হবে। এই শেপের সাইজটা কিন্তু তারা আমাকে বলে দেবে। এই যে শেপ আছে, শেপের সাইজটা তারা বলে দেবে। সাইজটা আমরা কোত্থেকে নেব, এই জায়গা থেকে শেপ নিলেই শেপ ফরম্যাটে আসবে এবং সাইজ দেওয়ার একটা জায়গা থাকবে। শেপের সাইজ দেওয়ার জায়গা মনে করি সেখানে বলা আছে যে 7 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এতটুকু বলা থাকতে পারে। সো তাহলে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিলাম। এখানে একটা পিকচার ইনসার্ট করতে বলবো, আমরা তাহলে একটা পিকচার ইনসার্ট করে নিই। মনে করি আমাদের এইটা একটা পিকচার, এই পিকচারটা এখানে বসছে না, সো আমি পিকচারটাকে উপরে নিয়ে আসি, ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা হচ্ছে আমাদের একটা পিকচার। এই পিকচার আর এই পিকচার তো এক হলো না, পিকচারটা তো গোল হবে। সো তাহলে কি করতে হবে, পিকচারটাকে আমাকে গোল করতে হবে। কি করব, আমরা ক্রপ করব। এই যে ক্রপের কর্নারে ক্লিক করলে ক্রপ টু শেপ আছে আমাদের, ক্রপ টু শেপ, এখান থেকে ক্লিক করলে এটা গোল হয়ে যাবে এবং সাইজ তারা বলে দেবে। মনে করি 1.5 বাই 1.5। সো 1.5 লিখে দিলাম, এইটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আবার 1.5 লিখে দিলে উপরেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, কারণ ছবির অ্যাসপেক্ট রেশিওটা পরিবর্তন করতে হবে। অ্যাসপেক্ট রেশিও হিসাবে ছবিটা অটোমেটিকলি হাইট এবং ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের এই কর্নারে ক্লিক করে লক অ্যাসপেক্ট রেশিও টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। এখন আমরা 1.5 বসিয়ে দিলে এটা একদম অ্যাকুরেট সাইজ হয়ে যাবে। এখানে আমরা বসিয়ে দিলাম। এর পাশ দিয়ে যে বর্ডার আছে, পিকচার বর্ডার, এখান থেকে আমরা পিকচার বর্ডার দিয়ে দিতে পারি। দেখুন উইডথটা কত হবে সেটাও তারা বলে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে 3pt বা 4pt বলে দেয়, 4.5 বা 3 বা এরকম কিছু একটা বলে দেয়। আপনি আসলে এটা দিতে পেরেছেন কিনা সেটা আসলে মূল উদ্দেশ্য। আর বাকিটুকু তো জাস্ট কন্টেন্ট লেখা। বুঝতে পেরেছি? আর এই পাশে তো হচ্ছে আমাদের বুলেট পয়েন্ট আছে, এটা তো আমরা পারি। এখানে বুলেট পয়েন্ট, এটা 1 এবং 2টা হচ্ছে নাম্বার, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট। পারা যাবে? এখন প্রশ্ন যদি কলামের কথা থাকে তাহলে আমি যেভাবে করবো সেভাবে হবে, তাই তো? স্যার আপনার কথাটা স্যার একটু কেটে কেটে আসতেছে, বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবার বলছি, সেটা হচ্ছে যদি কলাম বলা থাকে কলাম অনুযায়ী করব, জি, যদি কলাম বলা না থাকে তাহলে তাহলে আমি ইউজ করে করতে পারি।
বা আমার ইচ্ছে মতো করতে যে পারি? কোনো ভাবে করতে পারেন, হ্যাঁ টেক্সট বক্স দিয়ে করতে পারেন, কোনো আচ্ছা, সমস্যা নাই। কোনো টেবিল ইউজ করলে সমস্যা আছে? টেবিল ইউজ না করাটা ভালো, কারণ টেবিলের ভেতরে আবার টেবিল তৈরি করতে হয়, জি জি। তো এই জন্য টেবিল ইউজ না করাটা ভালো। আচ্ছা তারপরে ওতে আচ্ছা। সমস্যা যে হবে এমনটা না, আপনি জাস্ট এটা তৈরি করতে পেরেছেন কারণ সেটাই মূল উদ্দেশ্য। বাট টেবিল না করাটা ভালো আর কি। কলাম করতে বললে কলাম, না করতে বললে আমরা নর্মাল ব্যবহার করব অথবা টেক্সট বক্স ব্যবহার করব। জি স্যার, ধন্যবাদ। আরেকটা জি। কোশ্চেন স্যার, আমরা এই পর্যন্ত দেখেছি যে অনেকগুলো সিবির ফরম্যাট এসেছে। হুম। তো কি স্যার সিবির ফরম্যাট গুলো একটু পেতে পারি, যেগুলো প্র্যাকটিস করে যাওয়ার জন্য? ওই সকল ফরম্যাটের চিন্তা বাদ দেন, এইটা আপনি তৈরি করতে পারবেন কিনা এটা বলেন। হ্যাঁ, অবশ্যই তা পারবো, এটা পারবেন, ওকে। কিন্তু ওকে, তাহলে আর কোনো কিছু নাই, এটা যদি পারি তাহলে মনে করি হয়েছে। এরপরে এইটার একটা ফরম্যাট মনে করি, এইটা তৈরি করতে পারবো কিনা বলেন। এখানে কি কি আছে আমরা একটু দেখি। এখানে এই যে শেপটা আছে, এই শেপটাকে এডিট করা আছে। এই শেপটা তৈরি করাটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই শেপটা জাস্ট এডিট করা শেপ। এরপরে পিকচার তো আমরা অলরেডি তৈরি করা শিখেছি। এই পাশে কি আছে, কম্পিউটার স্কিলগুলো শেপ দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটাও তো একটা এক একটা শেপ, এটা তো আমরা জানি নাকি। এবং ল্যাঙ্গুয়েজে হচ্ছে গোল গোল যে শেপগুলো আছে, রাউন্ডেড শেপ, সেই শেপটা নিয়েছে। হবিতে এরকম একটা শেপ নিয়েছে। তার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে শেপ নেয়া। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের শেপের কাজটা যদি আমরা পারি, তাহলে আমরা এটা তৈরি করতে পারবো। সো এটা যদি আমরা একটু দেখে আসি যে কিভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে শেপটা, আমরা দেখব যে এই কর্নারের শেপটা কেমন হয়। আমরা একটা শেপ নিলাম, কোন শেপ? রেক্ট্যাঙ্গল শেপ। আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। এই শেপেরও আলাদা একটা সাইজ তারা বলে দেবে। শেপের একটা সাইজ তারা বলে দেবে, সেই সাইজ অনুযায়ী শেপটা আমরা নেব। শেপ নেয়ার পর কি করতে হবে, এর উপর রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট নামক একটা কিছু আছে, এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে ক্লিক করলে আমাদের এগুলোকে আমি এখন টেনে ধরে এডিট করতে পারবো। বুঝতে পেরেছি? আমি আবার দেখাচ্ছি, একটু ছোট করে দেখাই তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করেছি, এডিট পয়েন্ট। এডিট পয়েন্ট করার ফলে কি হয়েছে, আমাদের চারপাশ দিয়ে লাল ধরনের একটা রেখা চলে আসছে এবং চারপাশে 4টা বর্গক্ষেত্র চলে আসছে। তার মানে এখন আমার এডিট আছে। এখানে ক্লিক করে আমি যতটুকু রাখতে চাই ততটুকু আমি রেখে দিতে পারবো। আমি যেভাবে করতে চাই সেভাবে করে বাইরে একটা ক্লিক করব, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এডিট পয়েন্ট পারা যাবে স্যার? এডিট পয়েন্ট, ওকে। এই জায়গাতে যদি কোনো কিছু লিখতে বলে তাহলে আমরা সেটা কিভাবে লিখবো? এই জায়গাতে এখানে কিন্তু নর্মালি লেখা যাবে না। এখানে কিন্তু নর্মালি লেখা যাবে না। যদি লিখতে বলে তাহলে আমরা কি করতে পারি, আলাদা করে আমরা টেক্সট বক্স নিতে পারি। আলাদা করে আমরা টেক্সট বক্স নিয়ে যা যা লেখা আছে সেগুলো আমরা লিখে দিতে পারি। এখন এই যে টেক্সট বক্সটা নিলাম, এই টেক্সট বক্সের ভেতরে তো আবার সাদা কালার দেখা যাচ্ছে। সো এটার টেক্সট বক্সে তাহলে আমাদের ফিল কালার, নো কালার এবং শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিতে হবে। তাহলে কিন্তু এর মধ্যে একটা টেক্সট বক্স আছে, সেটা আসলে বোঝার কোনো ক্ষমতা নাই। সো এই কর্নারে আসলে টেক্সট বক্স নিয়ে লিখতে পারে কিনা সেটাও তারা দেখতে চাইবে। মাঝে একটা পিকচার ইনসার্ট করা, এটা তো আমরা পারি। এই পাশে যা যা লিখার সেগুলো আমরা লিখে দিতে পারবো। এখন যদি বলা হয় যে এই পাশে এক একটা আইকন থাকবে, মোবাইল ফোনের আইকন, ইমেল অ্যাড্রেসের আইকন, ওয়েবসাইটের আইকন, এগুলো বলে না? এই আইকনগুলো যদি
বলে দেয়, তাহলে আমরা সেইগুলো কি 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 আমরা কিভাবে নিয়ে আসব? আমাদের সববার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2021 দেয়া আছে। যদি অনলাইন থাকে তাহলে আপনি খুব সহজেই ইনসার্ট থেকে আইকন ইনসার্ট করতে পারবেন। আপনি আইকন আপনি ইনসার্ট করতে পারবেন। মনে করি লিখে দিলাম মোবাইল, তাহলে মোবাইলটা ইনসার্ট করে দিলাম, এটা ওয়ান কাইন্ড অফ পিকচার হিসাবে এখানে চলে আসছে। আপনি ছোট করে যেখানে বসানো দরকার সেখানে আপনি বসিয়ে দেবেন। এটা যদি নড়াচড়া না করে কীভাবে করতে হয় সেটা তো আমরা অলরেডি জানি। ওই এরার টেক্সট ব্যবহার করে আমরা এটাকে নিয়ে যেতে পারি। সো যদি ইন্টারনেট না থাকে তাহলে কি করব? যদি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে না দেয় অ্যাসেসররা, তাহলে আসলে এই আইকনগুলো অন্য একটা কোড নাম্বারের মাধ্যমে নিয়ে আসতে হয়। অন্য একটা কোড নাম্বারের মাধ্যমে, যেই কোড নাম্বারটা একটু জটিল, একটু মনে রাখাটাও কষ্টকর, যার কোনো সেই কোড নাম্বারের যে লিস্ট আছে সেই লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কোড নাম্বারটা যদি আমি একটু দেখি যে আসলে কেমন হয়, আমি দু একটা কোড নাম্বার একটু দেখাতে চাই। সেটা হচ্ছে মনে করি যে মোবাইল নাম্বারটা আমি নিয়ে আসতে চাচ্ছি। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি করতে হবে তাহলে আমাকে? কই E2C5 অল্টার এক্স প্রেস করলে মোবাইলের আইকনটা চলে আসে। কই এখানে আসেনি, টেক্সট বক্সের ভিতরে আসছে, এই জন্য একটা নতুন ফাইল নেই। E2C5 অল্টার এক্স গান আসতেছে। E10F সরি E10F অল্টার এক্স দিলে এখানে আমার কম্পিউটার তাহলে ইটা ডিসেবল করা আছে, এই জন্য আসতেছে না। বাট এরকম কিছু কোড নাম্বার আছে এই যে এই ইমেল অ্যাড্রেসটা চলে আসছে কোনটাতে, এই যে কোড নাম্বারটা আছে এটার আমি লিস্ট আপনাদের দিয়ে দেবো। সেই লিস্ট অনুযায়ী ইগুলো হয়ে যাবে। 2709 দিলেই ইমেল অ্যাড্রেস চলে আসে। E10F অল্টার এক্স দিলে অ্যাড্রেসের সাইনটা চলে আসে। C5 মোবাইল আইকন চলে আসছে, ছোট বলে হচ্ছে দেখা যাচ্ছে না, বাট মোবাইল আইকন চলে আসছে। কিন্তু এভাবে হচ্ছে কয়েকটা কোড নাম্বার আছে, এগুলো আমি আপনাকে দিয়ে দেব গ্রুপে, যদি ইন্টারনেট না থাকে তাহলে আর কি এটা ব্যবহার করুন। যদি ইন্টারনেট থাকে তাহলে তো আমরা খুব সহজেই আইকন ব্যবহার করে আনতে পারবো। এরপরে আছে কি আছে এই পাশে কম্পিউটার স্কেল, এগুলো পারবো না আমরা নিয়ে আসতে। কম্পিউটার স্কিলের ক্ষেত্রে যেটা আছে তা হচ্ছে শুধুমাত্র এই এখানে কালারগুলো কি স্যার উল্লেখ করা থাকবে? কালারগুলো খুব ভালো একটা কথা বলেছেন, খুবই ভালো একটা কথা বলেছেন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, সেই কালারটা কোড নাম্বার বলা থাকবে। এই কালারে একটা কোড নাম্বার বলা থাকবে, এই কালারে কোনো কিছু বলা থাকবে না। এটা আপনি যে কোনো কালারে ব্যবহার করতে পারবেন। তার মানে আমাকে কালার কোড ব্যবহার করা শিখতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা তার কোড নাম্বার আমরা জানি যে এটা হচ্ছে কোন কালার, এটা হচ্ছে ফিল কালার, ঠিক না? সে ফিলে আমরা ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করতে পারি। তারা
এই যে কালারে একটা কোড নাম্বার বলে দেবে, সে কোড নাম্বারটা আমরা কোত্থেকে দেবো? এখান থেকে যদি আমরা মোর ফিল কালারে চলে যাই, নর্মালি স্ট্যান্ডার্ড থাকে, এখান থেকে যদি আমরা কাস্টমে চলে যাই, এই যেখানে হেক্সা কোড দেওয়া থাকে, আপনাকে এই হেক্সা কোডও বলা থাকতে পারে অথবা RGB বলা থাকতে পারে, রেড গ্রিন ব্লু, তিনটা আছে না এখানে, রেড গ্রিন ব্লু লেখা থাকলো RGB 210 110 110, এতে যে কালার হলো ওই কালারটা। RGBও থাকতে পারে অথবা হেক্সা কোডও থাকতে পারে। বুঝতে পেরেছি? যেটা থাকবে সেটা জাস্ট লিখে ওকে করে দিলেই ওই কালারের কোড নাম্বারটা এখানে চলে আসবে। আর এর ভিতরে যে কালারগুলো আছে সেগুলো আসলে বলবে না, বা এগুলো কোনো কিছু না, এগুলো আপনি যে কোনো কালারে দিতে পারেন। এই জায়গাতে যে বিষয়গুলো আছে তা হচ্ছে, আমি যদি একটু নেই, এখানে আমরা একটা কি করব, এর ভিতর অ্যাড টেক্সট করলাম এবং এটাকে আমরা টপে নিয়ে গেলাম, এটাকে আমরা তারপর যা যা লেখা আছে সেগুলো আমরা লিখে ফেললাম। এখানে হচ্ছে কি কম্পিউটার স্কিল, MS অফিস লেখার পর হচ্ছে আমাকে শেপ দিতে হবে। এই যে শেপটা আছে এই শেপটা আমি নিলাম। এখন শেপটা যদি আমি বেশি বড় করি, জুম করি, তাহলে দেখতে পাবো যে এই শেপের মধ্যে কি আছে, হলুদ কালার একটা চিহ্ন আসছে, এটা আমি গোল করে দিলাম এবং এটাকে আমি অন্য একটা কালার করে দিলাম। আউটলাইনকে আমি নো আউটলাইন করে দিলাম, তাহলে সুবিধা হবে। আরেকটা লিখলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম, আরেকটা লিখলাম, এটাকে জাস্ট কপি করছি আমি কিভাবে, এটা ধরে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমরা এটাকে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে, কন্ট্রোল এবং অল্টার, তাহলে আমার এক একটা কপি হচ্ছে। কপি করার জন্য আমরা Ctrl+C প্রেস করে Ctrl+V প্রেস করতে পারি, তাহলে একটা কপি হবে, অথবা সহজেই কপি করার জন্য কন্ট্রোল এবং অল্টার প্রেস করে, তখন দেখেন এখানে মাউস পয়েন্টের মাঝে একটা প্লাস চিহ্ন আসছে, এটা আমরা অন্য জায়গাতে নিয়ে গেলেই, নিয়ে যে যদি আমরা ছেড়ে দিই সেখানে একটা কপি হয়ে যাবে। সো আমাদের 3টা বা 4টা আসবে। এইগুলোকে যেটা করতে হবে তা হচ্ছে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করতে হবে। কি করতে হবে আমাদের? অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। আমরা যদি একটু খেয়াল করে দেখবো যে পাশে সবগুলো বাম পাশটা কিন্তু সমান আছে, সো আমাকে লেফট অ্যালাইনমেন্টটা মিলিয়ে দিলাম। এবং একটা থেকে আর একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দিলে ওটাও মিলে যায়। ওকে, সো এরপরেরটা আসছে হচ্ছে আমাকে ল্যাঙ্গুয়েজটা আরও সহজ। ল্যাঙ্গুয়েজটা জাস্ট শুধুমাত্র গোল চিহ্ন দেওয়া, যেহেতু গোল একেবারে, সো আমরা এটা কি করব, শিফট প্রেস করে এই গোল চিহ্নটা দেব, শিফট প্রেস করে দেব এবং এটাকে আমরা কপি করলাম 5টা মনে করি, 5টাকে সিলেক্ট করে শুরুতেই কি করতে হবে, আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। 5টাকে আমাকে অ্যালাইনমেন্ট করে এটাকে আমরা একটা গ্রুপ করে ফেললাম, যেন কোনো প্রকার নড়াচড়া না করে। এই গ্রুপটা করার পর এটাকে আমি আবার কপি করলাম, যেহেতু আমাদের আরও কিছু আছে সেটাকে আমরা কপি করে দিলাম। সো এটাকে আমি আবার অ্যালাইনমেন্ট করে ফেলি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যালাইনমেন্ট করে ফেলি। এইবারে হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে কালার দেওয়া যায়, ডাবল ক্লিক করে ওই শেপের কালার। এটা সিলেক্ট করতে এখন সবগুলো হয়ে গেছে, সো ডাবল ক্লিক করলে এই শেপটা শুধুমাত্র কালারিং হবে। বুঝতে পেরেছি? এখানে কিন্তু ওই রকম কিছু দেয়া আছে, পারা যাবে না ল্যাঙ্গুয়েজের এই কালারগুলো
স্যার আপনারা কি আছেন? জি স্যার। স্যার আছে স্যার। বেশি কি কঠিন মনে হচ্ছে? জি না স্যার। So, এই সিভি তাহলে আমরা তৈরি করতে পারবো। এটা তৈরি করতে কতটুকু সময় লাগতে পারে আমাদের? 20 মিনিট? 30 মিনিট। বাকি স্যারেরা কতক্ষণ সময় লাগবে একটু যদি বলি। মোটামুটি যদি আপনি 35 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করতে পারেন তাহলে আপনি মনে করেন যে ঠিক সময় শেষ করতে পেরেছেন। নর্মালি যাদের কিনা টাইপিং যাদের ফাস্ট তাদের আরও কম সময় লাগে, বাট নর্মালি 30-35 মিনিটের মধ্যে এটা আপনি শেষ করতে পারলে মোটামুটি আইডিয়াল। স্যার হাত তুলেছেন, নুরুল আলম স্যার। নুরুল আলম স্যার কিছু বলতে চাচ্ছেন? স্যার না, স্যার আবার হাত নামিয়ে ফেলেছেন। সো এই সিভি যদি আমাদের এইরকম একটা সিভি আসে তাহলে এটা তো খুবই সহজ, ঠিক না? সহজ না এটা? এখানে যেটা বলা আছে তা হচ্ছে এই পাশে একটা শেপ, এখানে আর একটা শেপ। আগের দুইটার চাইতে সহজ আছে। সিভিগুলো সাধারণত এই টাইপেরই কিছু আসে, অথবা এইটা তো আরো সহজ, ঠিক না? এখানে এমন কোনো কিছু আছে? এখানে যেটা আছে তা হচ্ছে এই লেখাগুলো যেন একটু ডান পাশ থেকে শুরু হয়, এইটা ইনশিওর করতে বলেছে। সো সিলেক্ট করে আমরা ইনডেন্টেশন দিয়ে দিলেই কিন্তু ডান থেকে শুরু হয়, এটা তো আমরা জানি। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ইনডেন্ট নামক একটা কিছু আছে, ইনডেন্ট। এখান থেকে আমরা একটু ডান পাশ থেকে নিয়ে যেতে পারি, অথবা না পারলে আমরা সিলেক্ট করে ট্যাব প্রেস করলেও এদিকে চলে যায়, ঠিক না? আর এই পাশে যে দাগটা আছে সেটা কিন্তু একটা শেপ। আমরা জাস্ট একটা শেপ নিলে আমরা মনে করি যে এই শেপটা নিলাম, এই শেপের আবার আউটলাইনে কি করবো আমরা, ড্যাশেসটা সিলেক্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। আর এই পাশে তো একটা টেবিলের ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, তেমন কোনো কিছু নয়। এখানেও একটা টেবিল, জাস্ট বুলেট পয়েন্ট। বুঝতে পেরেছি? আমি আপনাকে 4টা সিভি দেখিয়েছি। 4টা সিভির মধ্যে খুব বেশি জটিল মনে হয়েছে কোনটা? চারটা সিভির মধ্যে খুব বেশি জটিল মনে হয়েছে কোনটা বলেন? এটাই স্যার, এটা এইটা। এটা তাহলে এইটা দিয়ে আমরা প্র্যাকটিসটা আগে করব। আমাদের তাহলে এটাই আগে আমরা প্র্যাকটিস করব যেন এটা আমরা পারি। স্যার এই যে আপনি ইয়ে করলেন, এই যে শেপ গুলো নিলেন, গোল রাউন্ড যেটা করলেন, গ্রুপ করলেন, এটি কি কোন জায়গায় থেকে ওই যে কপি, প্রথমে তো কপি করলেন, তারপরে পেস্ট করলেন, তারপরে অ্যালাইনমেন্ট আর ইয়েটা কই থেকে করলেন স্যার, গ্রুপটা? অ্যালাইনমেন্ট এবং গ্রুপ, ঠিক আছে। আমি নতুন একটা পৃষ্ঠা নিচ্ছি, বড় করে দেখাচ্ছি যেন সহজে বোঝা যায়। হ্যাঁ, আমি কি করেছি, আমি হচ্ছে শেপ নিয়েছি, এই শেপটা, হ্যাঁ, যেটা ওভাল শেপ, এবং শিফট চেপে ধরে যদি আমি এই শেপটা নেই তাহলে একদম গোল হবে। একদম গোল হয়েছে। আমি এটার আউটলাইনকে নো আউটলাইন করে দিছি। এখন এটাকে আমি কপি করেছি জাস্ট, আপনি যে কোনোভাবে কপিটা করতে পারেন। 5টা কপি করেছি। এই 5টা কপি করার পর আমাকে কি করতে হয়েছে তাহলে, এখন 5টাকে সিলেক্ট করেছি, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট।
সিলেক্ট করলে শেপ ফরম্যাট আসছে আমাদের, শেপ ফরম্যাট থেকে বা ডান পাশে অ্যালাইন নামক একটা কিছু আছে, অ্যালাইনে ক্লিক করে অ্যালাইনের আমরা যেটা করেছি সবগুলো মিডলটাকে সিলেক্ট করেছি যেন মাঝামাঝি পর্যায়ে সবাই সমান থাকে, মিডল, এবং এর সাথে ডিস্ট্রিবিউট করেছি হরিজন্টালি, তাহলে একটা থেকে আরেকটা ডিস্টেন্স সমান হয়ে গেছে। এখন যে কোনো একটার এই কর্নারে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করেছি, তাহলে সবগুলো মিলে একটা হয়ে গেছে। আবার এই গ্রুপটাকে আবার আমরা আরেকটা কপি করেছি এবং এটাকে আমি আবার আগের বারের মতোই তিনটা সিলেক্ট করেছি কন্ট্রোল ধরে এক একটা ক্লিক করলেই তো সিলেক্ট হয়ে যায়, এটা আমরা জানি। এটাকে আবার আমরা অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনটা আমরা লেফট বাম পাশে যেন সমান হয় সেটা আমরা সিলেক্ট করেছি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তার মানে এইটা থেকে এইটার যে ডিস্টেন্স সেটা যেন সমান হয়, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করেছি। এখন ডিস্টেন্সগুলো একদম সমান, জুম আউট করলে এরকম দেখা যাবে আমাদের। বুঝতে পেরেছিস ম্যাডাম? এখন এটার যদি প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে চাই, সো এটাকে ডাবল ক্লিক করলে এইটা সিলেক্ট হবে। দেখেন সিলেক্ট কোনটা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার। এখন এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারবো, ঠিক না ম্যাডাম? ডাবল ক্লিক করলেই এটা হয়ে যাবে। আর কোনোটাতে কোনো সমস্যা হতে পারে? এটাতে তো তেমন কোনো সমস্যা হবে না, এটাতে টুকটাক হতে পারে। এইটা থেকে এই জায়গাতে যে একটা বাটনের মতো আছে, ঠিক না? এটা কিন্তু একটা বাটন। সো যদি আমরা ওইরকম একটা বাটন দিতে 3D বাটন, এক্স্যাক্টলি স্যার। আমরা জাস্ট কি করব, শেপ থেকে নর্মাল এই বাটনটাই যদি নেই, এই বাটনটা এই যে শেপ ইফেক্ট থেকে আমরা একটা বাটন সিলেক্ট করে দেব, মনে করি সেটা প্রিসেট বাটন, তাহলে সেটাকে একটা 3D মোড দেখা যায়। একটা নর্মাল বাটন আর একটা 3D বাটন, দেখেন এই বাটন আর এই বাটন পার্থক্য আছে না? জাস্ট একটা ক্লিক করেছি শেপ ফরম্যাটে, যে এখান থেকে প্রিসেটে এইটাতে একটা ক্লিক করেছি, একটা 3D ভাব চলে আসছে, কিন্তু ওই জাতীয় একটা দেয়া আছে এখানে। আর বাকিগুলো তো জাস্ট লিখাই। এই পাশে সম্পূর্ণটা মিলে একটা শেপ, তার উপর আর একটা শেপ নিয়ে জাস্ট অর্ধেক করে দিয়েছি। পারা যাবে? আর এটা তো আরো সহজ। সো এই চারটা সিভি তৈরি করতে আমাকে কতটুকু সময় লাগবে মোট? ম্যাক্সিমাম 2 ঘন্টা, ঠিক না? এর সাথে বেশি কি লাগতে পারে স্যার? 2 ঘন্টা বেশি কি লাগতে পারে? না স্যার, 2 ঘন্টা বেশি লাগবে না। 2 ঘন্টার মধ্যে পারা উচিত আর কি, করা উচিত, করতে পারা 2 উচিত। ঘন্টার মধ্যে পারা উচিত। তাহলে কি আজকে রাত থেকে শুরু করে কালকে রাত না, কাল পরশুদিন দুপুর পর্যন্ত এই সময়টুকু বের করা যাবে আমাদের? 2 ঘন্টা। তাহলে এই 4টা সিভি আমি আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা সবাই একটু কষ্ট করে 4টা সিভি তৈরি করে গ্রুপে পোস্ট করব যে আমার এটা হয়েছে এবং এতটুকু সময় লেগেছে, সেটাও লিখে দেব। আপনার ফার্স্ট বার হয়তো একটু সময়টা বেশি লাগবে, আধা ঘন্টা 40 মিনিট। আরেকবার প্র্যাকটিস করেন যেন টাইমটা আরেকটু কমে। আমাদের যেটা করতে হবে তা হচ্ছে, আমরা যে গুগল ফর্মটা দেখলাম, সেই গুগল ফর্মটা তৈরি করে মনে করবেন যে আমি অ্যাসেসর, আমার এই ইমেইলে আপনারা শেয়ার করবেন গুগল ফর্ম এবং জুম। এইটা আমার এই ইমেইলে শেয়ার করে দেবেন, ict.rashidul@gmail.com।
20 মিনিট লাগবে সময় ম্যাক্সিমাম। তাহলে গুগল ফর্মের যদি কোনো প্রকার জটিলতা থাকে সেটা আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা এই সিভিগুলো একটু প্র্যাকটিস করব। 4টা সিভি আমি দিয়ে দিচ্ছি। 4টা সিভি আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা যেন শেষ করতে পারি। বুঝতে পেরেছি? এটা হয়ে গেলে আমরা মেইল মার্জ দেখব। আমরা আজকে মেইল মার্জ দেখছি না, কারণ আমাদের সিভিটা আগে পারাটা জরুরি। এরপর আমরা যতটুকু পারি বাংলা প্র্যাকটিস করব, বাংলা লেখা হলে আমরা সেটাকে মেইল মার্জ করার চেষ্টা করব। মেইল মার্জটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বুঝিনি মেইল মার্জে আপনার কথা আমি বুঝতে পারছি না, বাকিরা কি বুঝতে পারছেন স্যার? না স্যার। তাহলে আমার মতোই, তাহলে যেটা দাঁড়ালো যে স্যারেরই তাহলে মনে হয় মাইক্রোফোনে কোনো একটা সমস্যা আছে। স্যার মেইল মার্জটা হচ্ছে অভ্র ইউজ করা যাবে। জি স্যার, মেইল মার্জের ক্ষেত্রে অভ্রটা ইউজ করা যাবে, মানে বাংলা লেখার ক্ষেত্রে অভ্রটা ইউজ করা যাবে, এবং সেটা মেইল মার্জেও আপনি সেই অভ্রটাই লিখে দেবেন, অভ্র দিয়ে লিখবেন আর কি। সেখানে আপনার নাম, আপনার পদবি, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই কয়েকটা বিষয় চাইতে পারে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তো আসলে বাংলা লেখার কিছু নয়, সেটা আমরা ইংরেজিতেই লিখবো। বাট অন্যগুলো যদি বাংলা অভ্র দিয়ে লিখি তাহলে খুব সহজে আপনি মেইল মার্জটা বুঝতে পারবেন বা করতে পারবেন। অভ্র নিখোশে লিখতে হবে। হ্যাঁ, নিখোশে লিখতে হবে। মেইল মার্জটা একটা টেবিল তৈরি করে করতে পারেন, একটা এক্সেল ফাইলও করতে পারেন। সো টেবিল দিয়ে তৈরি করাটাই ভালো। ওটা স্যার আমরা আগামী ক্লাসে দেখি একবারে ভালোভাবে পুরোটা, তাহলে স্যার ভালো হয়। হ্যাঁ, জি জি জি, শামীম স্যার হাত তুলেছেন। স্যার বিজয় ইউনিকোড লিখলে হবে স্যার? হ্যাঁ, আমার একই প্রশ্ন ছিল যে বিজয় ইউনিকোড হ্যাঁ দিয়ে লিখলে সমস্যা হবে। বিজয় ইউনিকোড অথবা অভ্র, মানে আপনি ইউনিকোডে লিখলেই হবে। থ্যাংক ইউ। বিজয়টা তো বিজয় ইউনিকোডে তো আপনি লিখতে পারেন, অথবা অভ্র তো ইউনিকোডই লিখে। অভ্র তো ইউনিকোডের জন্য মূলত তৈরি করা। আস্তে কোড লিখতে চাইলে আরো কনফিগার করে নিতে হয়। সো জাস্ট এটা করেই আমাকে জাস্ট শুধুমাত্র কি করতে হবে, অভ্রতে যেন সরি নিখোশ ফন্টে জাস্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে স্যার, বলেন আর কোনো কিছু জানার আছে কিনা? স্যার আমাদের যে ভিডিওটা করছেন ক্লাসের ভিডিওটা দিয়ে দিতে ভালো হয়। ম্যাডাম ভিডিও তো আপনাদের জন্যই করছি। সো এটা আপলোড হতে যতটুকু সময় লাগবে, আপলোড হওয়া শেষ হবে, তারপর আমরা ভিডিওটা দিয়ে দেব। ওকে।